আবার লাইভ তো বলবেন না। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা ডক্টর কুন্তল মণ্ডলের মেডিয়েট গ্রুপের তরফ থেকে আজকে আমাদের সেকেন্ড লাইভ ক্লাস, যেটা ফিজিক্স সেকেন্ড পেপারের উপরে, এবং কালকে যেই নবম অধ্যায়ের ক্লাস নেওয়ার কথা ছিল এবং নেওয়া হয় নাই, সেটা আজকে আমরা করব। ঠিক আছে? তো তোমরা গ্রুপে এই ক্লাসটা সবার সাথে শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও যাতে সবাই ক্লাসটা করতে পারে। আর কমেন্ট করে জানাও যে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে? এবার কি আসছে? আমার তো তাও আসে না। হ্যাঁ, আসছে। আচ্ছা, আমরা 6টায় ক্লাসটা শুরু করতে চাইছিলাম, আমাদের একটু লেট হয়ে গেছে। তোমরা সবাইকে মেনশন দিয়ে দাও এবং শেয়ার করে দাও যাতে সবাই লাইভে অংশ নিতে পারে। আমরা তাড়াতাড়ি শুরু করবো, 2 মিনিটের মধ্যে শুরু করতেছি আমরা। আর সব কিছু দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, এটা তোমরা কমেন্ট করে জানাও আমাদের। শোনা কি যাচ্ছে? দেখা যাচ্ছে? কমেন্ট করো, কমেন্ট করো। আচ্ছা, রাফি আমার নামের সাথে মিল আছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। প্রেমা। আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ ঠিক মতো? কমেন্টে হ্যাঁ বা না জানাও ঠিক করে। তানিম, রিয়াদ। আচ্ছা, শোনা যাচ্ছে, রিয়াদ বলতেছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, রিয়াদ। ক্লিয়ার? আচ্ছা, দেখো আজকে আমরা কোন অধ্যায় পড়বো? পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। নাম শুনেই বোঝা যাচ্ছে যে পরমাণু নিয়ে অনেক কথাবার্তা হবে আর নিউক্লিয়াস নিয়ে কথাবার্তা হবে। ঠিক আছে? এই জন্য এই অধ্যায়ের নাম পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। ঠিক আছে? আচ্ছা, ফার্স্টেই তাইলে আমরা পরমাণুর গঠন, গঠনের হিস্ট্রি, এগুলো একটু জানবো। পরমাণুর গঠন। ঠিক আছে? আমার হাতের লেখা একটু অ্যাডজাস্ট করে তোমরা, আমার হাতের লেখা বেশি ভালো না। পরমাণুর গঠন, দেখো পরমাণুর গঠন সম্পর্কে সর্বপ্রথম যেই ধারণাগুলো আসে সেগুলো কিন্তু বলছিল যে পরমাণু আর বিভাজ্য না। ঠিক আছে? পরমাণু অবিভাজ্য, পরমাণু আর ভাঙা যায় না। ঠিক আছে? তো এই পরমাণুকে সর্বপ্রথম অ্যাটম নামকরণ করছিল। কি নামকরণ করছিল? অ্যাটম। অ্যাটম নামকরণ করছিল গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। ঠিক আছে? ডেমোক্রিটাস। ঠিক আছে? সে অ্যাটম নাম, সে অ্যাটম শব্দের অর্থ কি? অবিভাজ্য। ঠিক আছে? বাট এই যে অবিভাজ্যটার যে একটা ধারণা সংক্রান্ত তত্ত্ব, এই অবিভাজ্য সংক্রান্ত ধারণা বা তত্ত্বটা দিছিল ফার্স্ট হইল গিয়ে ডাল্টন। তাহলে পরমাণুর অবিভাজ্য সংক্রান্ত ধারণার প্রবর্তক, অবিভাজ্য তা সংক্রান্ত যে ধারণা, সেই ধারণার প্রবর্তক হইল গিয়ে কে বলছি? এটা হইল গিয়ে ডাল্টন। ঠিক আছে? ডাল্টন। ঠিক আছে? আর একটা জিনিস জানা লাগবে, সেটা হইল মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিতে হইল রবার্ট বয়েল। মৌলিক পদার্থ, রবার্ট বয়েল। আচ্ছা, গতদিন না, তোমরা আগেও পড়ছো রবার্ট বয়েলের একটা সূত্র আছে। ঠিক আছে? সূত্রটা কি বলো তো?
সূত্রের ম্যাথমেটিক্যাল রূপটা কমেন্ট করো তো তোমরা। বয়েলের সূত্র, যেটা আমরা বলছিলাম যে সমষ্ণ প্রক্রিয়া মেনে চলে, ঠিক আছে? বলো দেখি। মনে আছে? বয়েলের সূত্র মেনে চলছিল কোন প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। তাহলে বয়েলের সূত্রটা কি ছিল? নিজাম রাশেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, দেরি না করে আমি বলি, পিভি ইকুয়াল টু ধ্রুবক ছিল না? হ্যাঁ, এটা কিন্তু ছিল, কিন্তু ঠিক আছে, এটা হলো বয়েলের সূত্র। তাইলে বয়েলের এই অধ্যায় দিয়ে আমরা আরেকটা জিনিস জানতেছি, সে হলো মৌলিক পদার্থ সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিছে। এইগুলো সম্পর্কে অত কিছু বলার নাই, খালি ডাল্টন যখন পরমাণু ধারণা দিছে তখন সে 3টা কথা বলছে, ঠিক আছে? সেই 3টা কথা আমরা একটু জানি, ঠিক আছে? 3টা খুবই সহজ সহজ কথা বলছে। ফার্স্টে হইল গিয়ে সে ধারণা করে দিছে যে পরমাণু যেহেতু অবিভাজ্য, ঠিক আছে, তাইলে এ পরমাণু সেই অবিভাজ্যটার নাম আগে যে অ্যাটম ছিল সেও সেইটাই রাখছে। তাইলে সে বলছে পরমাণু অবিভাজ্য অ্যাটম দ্বারা গঠিত, ঠিক আছে? সেকেন্ডে বলছে যে একটা মৌলের ক্ষেত্রে সকল পরমাণু সেম, কোনো আলাদা নেই, অর্থাৎ একটা মৌলের ক্ষেত্রে সকল পরমাণু সদৃশ পরমাণু, আর ভিন্ন ভিন্ন মৌলের বা যৌগের ক্ষেত্রে এরা অসদৃশ পরমাণু, ঠিক আছে? আর 3 নাম্বার বলছে এই পরমাণুগুলোই শেষ পর্যন্ত রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেবে, রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেবে, ঠিক আছে? বেসিক কথাবার্তা, এগুলো তোমাদের এমনি মনে থাকবে, পারবা। এবার তাইলে আমরা রিয়েল গঠনে আসি। আমরা তো জানি এইগুলো কিছু সত্যি না, পরমাণু অবশ্যই অবিভাজ্য না, পরমাণু বিভাজ্য, এবং পরমাণুকে ভাঙলে কি কি পাওয়া যায়? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ঠিক আছে? তো এবার তাইলে আমরা সেই রিয়েল গঠনগুলো আসি, ঠিক আছে? এইগুলো হইলে সব ভুয়া, ঠিক আছে? পরমাণুর অবিভাজ্যতা বলতে কিছুই নাই, পরমাণু অবশ্যই বিভাজ্য। আচ্ছা, PV equal to constant, আচ্ছা, প্রেমা পারছো। আচ্ছা, নেক্সট যে জিনিস বলবো সেটা হলো পরমাণুর যে বিভাজ্য, পরমাণু ভাঙলে পরমাণুর মেইন গঠনটা কি এটা তোমরা সবাই জানো। মাঝখানে কি থাকে? একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের চারপাশে কি থাকে? ইলেকট্রন থাকে। নিউক্লিয়াস, বানান মাফ করো, ইলেকট্রন থাকে চারপাশে। আর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে বলো? নিউক্লিয়াসের মধ্যে থাকে হলো প্রোটন আর নিউট্রন, ঠিক আছে? সো সহজে লিখলাম প্রোটন আর নিউট্রন, ঠিক আছে? এই 3টা জিনিসের, 3টা না অ্যাকচুয়ালি, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন, এই 4টা জিনিস কে কে আবিষ্কার করছে, কত সালে আবিষ্কার করছে, এগুলো তোমাদের এখান দিয়ে জানাই লাগবে, ঠিক আছে? তো নিউক্লিয়াস কি আবিষ্কার করছে বলো? নিউক্লিয়াস আমরা একটা খুবই প্রতিষ্ঠিত মডেল থেকে পাইছি। কোন মডেল? কমেন্ট করো তো, কোন মডেল থেকে আমরা নিউক্লিয়াস পাইছি বলো? তার আগে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। দেখো এটা খুবই সহজ একটা সূত্র দ্বারা মনে রাখা যায়। ইট পরে নিচে, ঠিক আছে? ইট পরে নিচে, ঠিক আছে? ইতে হইল ইলেকট্রন, ঠিক আছে? পরতে প্রোটন আর নতে হইল নিউট্রন, ঠিক আছে? এবার এদের আবিষ্কারকের নাম দেখো, পরবর্তীতে চলে আসছে আমাদের কাছে, সেটা হইল গিয়ে টতে কি হয়? টতে বলতেছি আমরা থমসন, ততে থমসন, রতে হইল আমাদের রাদারফোর্ড, আর চতে হইল চ্যাডউইক, ঠিক আছে? তাইলে আমরা 3টা জিনিসের আবিষ্কারক পেয়ে গেছি। কি কি? প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। ইলেকট্রন আবিষ্কার করছে থমসন, প্রোটন আবিষ্কার করছে রাদারফোর্ড, আর নিউট্রন আবিষ্কার করছে চ্যাডউইক। এটা সালটাও তোমাদের জানা লাগবে। সাধারণত ফিজিক্সে অত সাল লাগে না, বাট এইটার সাল তোমাদের দিলেও দিয়ে দিতে পারে, এই জন্য সালটা মনে রাখবা। ইলেকট্রন আবিষ্কার করা হয় 1897, প্রোটন আবিষ্কার করা হয় হলো 1919 সালে, আর নিউট্রন আবিষ্কার করা হয় 1932 সালে, ঠিক আছে? এটা তোমরা যে কোনো নর্মাল বইতেই পেয়ে যাওয়া, নিয়ে আলোচনা করার দরকার নেই। নিউক্লিয়াস কি আবিষ্কার করে বলছো? রাদারফোর্ড। আচ্ছা, অনেকেই পারছো। রিয়াদ, অনিন্দিতা, আচ্ছা
হ্যাঁ তোমরা পারছো। তোমাদের নিউক্লিয়াস হইলো রাদারফোর্ড আবিষ্কার করছে, ঠিক আছে। তার যে সুপ্রতিষ্ঠিত মডেলটা আছে রাদারফোর্ডের পরমাণু মডেল, সেইখান থেকে তার সফলতাই ছিল নিউক্লিয়াস আবিষ্কার করা। তাইলে নিউক্লিয়াস আবিষ্কার করছে রাদারফোর্ড, ঠিক আছে। এখন দেখো এখান দিয়ে তোমরা যে জিনিসটা পড়ে নিবা সেটা হলো প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন, এর ভর, এর চার্জ, এর ভর শুধুমাত্র কেজিতে না অ্যাটমেও পড়বা। আর হইল গিয়ে তোমরা এর যত মানে কুলম্বে চার্জ কত, আপেক্ষিক চার্জ কত, নর্মাল এদের বিষয়ে যা কিছু আছে সব কিছু তোমাদের পড়ে ফেলা লাগবে, কারণ সব কিছু আসতে পারে, ঠিক আছে। যাই হোক অত কিছু তো আমরা যাবো না। তাইলে পরমাণুর নর্মাল যেই গঠনটা সেটা আমরা জানলাম। তাহলে এবার আসলে কিছু মডেল, পরমাণু গঠন সম্পর্কে জানতে হলে কি কি মডেল লাগে আমাদের। কি মডেল লাগে? সর্বপ্রথম আমাদের যে মডেলটা ছিল আমাদের বইতে মেনশন, সেটা হলো থমসনের মডেল। থমসন মডেল। দেন পাইছি আমরা রাদারফোর্ডের মডেল, রাদারফোর্ড সংক্ষেপে লিখতেছি আমি। দেন বোরের মডেল। লাস্ট সবচেয়ে উন্নত হইল কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে আমাদের যেটা নিয়ে বেশি কিছু জানার দরকার নাই সেটা হলো থমসনের মডেল। এটার খালি অপর নামটা জেনে রাখবা, এটার আর কি নাম আছে সেটা তোমরা জানো, আমি জানি। প্লাম পুডিং থিওরি, প্লাম পুডিং মতবাদ বা কিসমিস মডেল অথবা তরমুজ মডেল যেটা বলো সেটাই হলো থমসনের মডেল। এই মডেলের তোমার সফলতা কি? এই মডেল থেকে কি আবিষ্কার হয়েছে বলো তো? একটু আগে বলে আসছি আমরা কে কি আবিষ্কারের মধ্যে, বলো থমসনের মডেল থেকে কি আবিষ্কার করা হয়েছে? বলতে লাগো। আচ্ছা, এবার আসো রাদারফোর্ড। তাহলে থমসনের মডেল থেকে আমরা আর কিছু পড়বো না, খালি এর অপর নামটা জানবো, কত সালে আসছে সেটা আমরা পড়ে আসছি। থমসনের মডেল থেকে হলো ইলেকট্রন পাইছি আমরা, ঠিক আছে। আর ইলেকট্রন আবিষ্কার হয়েছিল কত সালে? 1897 সালে। তো থমসনের মডেল আসছে 1897 সালে। থমসনের মডেল থেকে আমরা আর কিছুই পড়বো না। আচ্ছা, রাদারফোর্ড, বোর আর কোয়ান্টাম থিওরি, এই থিওরিগুলো সম্পর্কে রাদারফোর্ড আর বোরের যে মডেলগুলো আছে এটা মেইনলি কেমিস্ট্রির ডিটেলস পড়া, তোমরা ওখান দিয়ে ডিটেলস পড়বা। ফিজিক্সে খালি যে এক্সট্রা জিনিসগুলো আছে, যে এক্সট্রা জিনিসগুলো পড়া লাগবে আমরা এখানে এইগুলোই বলবো, ঠিক আছে। তো ফার্স্টে রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে খুব বেশি না, খুব অল্প কথাবার্তা হবে। রাদারফোর্ডের মডেল, রাদারফোর্ডের মডেলের কিছু অপর নাম আছে, ঠিক আছে। এটা থেকে যেহেতু আমরা কি পাইছি, নিউক্লিয়াস পাইছিলাম, ঠিক আছে। তাইলে এইটার আর নাম আছে কি? নিউক্লিয়ার মডেল, নিউক্লিয়ার মডেল, ঠিক আছে। দেন এইটা হইল গিয়ে সৌর মডেল। তোমরা জানো সৌরজগতের সাথে মিল আছে, এই জন্য একে বলা হচ্ছে সৌর মডেল। আর রাদারফোর্ডের যে মডেল বা পরীক্ষা, এটার পুরো নাম হইল রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা, বিক্ষেপণ পরীক্ষা। এইটা তোমাদের অত মনে রাখা লাগবে না, এই দুটো জিনিস তোমরা অবশ্যই মনে রাখবে। এটা নিউক্লিয়ার মডেল বলা হয় অথবা সৌর মডেল বলা হয়, ঠিক আছে। ইলেকট্রন, রুহুল আমিন ইসলাম, ইলেকট্রন, সাবাস। আচ্ছা, নিউক্লিয়ার মডেল, সৌর মডেল গেল। আর এই রাদারফোর্ডের মডেলে কি কি ইউজ করে এই পরীক্ষাগুলো করছিল এটা জানা লাগবে। বেশিরভাগ কেমিস্ট্রিতে পড়ে আসছো, আমরা এখানে যেটা পড়বো সেটা দেখো খুবই সহজ একটা জিনিস দিয়ে মনে রাখবা, সারে গামা পা, ঠিক আছে। সারে গা মা, ঠিক আছে। সতে হইল স্বর্ণপাত ইউজ করছে, স্বর্ণপাত ইউজ করছে। আবার সাতেই হইল 7.68 মেগা ইলেকট্রন ভোল্টের শক্তি বিশিষ্ট তোমার শক্তি ইউজ করছে আর কি। শক্তি বিশিষ্ট যে আমাদের আলফা কণা আছে সেটা ইউজ করা হয়েছে। গতিশক্তি বিশিষ্ট আলফা কণা ইউজ করছি হলো 7.68 মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। স্বর্ণপাতের পুরুত্বটা, ঠিক আছে, এইখানে স্বর্ণপাতের পুরুত্বটা লিখছে হলো 6 × 10⁻⁻7 মিটার, ঠিক আছে। এটা তোমাদের কেমিস্ট্রিতে দেখবে একটু অন্যরকম আছে, সেটা এনে আছে
0.0004 সেন্টিমিটার বা এরকম কিছু একটা আছে, ঠিক আছে। তো তোমাদের কখনো সেম টাইপের অপশন আসবে না, যেইটা আসলে সেইটাই, এই টাইপের অপশন আসলে এই টাইপের অপশন আসবে, এই টাইপেরটা আসলে এই টাইপের অপশন আসবে, ঠিক আছে। সো মনে রাখবে একটু, এটা স্বর্ণপাত ইউজ করছি, তারপরে 7.68 মেগা ইলেকট্রন ভোল্ট। দেন তোমার গাতে হইলো রাদারফোর্ডের সাথে আরও দুইজন ছিল যারা এই বিক্রিয়া অংশ নিয়েছিল, সেই জন্য একটা হইলো তোমার অপর নাম হইলো গিয়ে এদের কি বলে ওদের নাম, গাইগেন, আর হইলো মার্সডেন, ঠিক আছে। মার্সডেন, ঠিক আছে। আর পথে হইলো এতে এরা ইউজ করছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এইগুলোর মধ্যে, সেটা হলো তেজস্ক্রিয় পলোনিয়াম ইউজ করছে এরা, তেজস্ক্রিয় পলোনিয়াম, ঠিক আছে, পলোনিয়াম। তাহলে এইটা অবশ্যই মনে রাখতে হবে, তেজস্ক্রিয় পলোনিয়াম ইউজ করছে। কত গতিশক্তি বিশিষ্ট আলফা কণা ছিল? 7.68 মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। তো আর স্বর্ণপাতের গুরুত্ব ছিল 6 × 10⁻⁷। তো আলফা কণার বিক্ষেপণ পরীক্ষা গেল, আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা গেল। এবার তাইলে আমরা নেক্সট যে মডেলটা পড়বো সেটা এই রাদারফোর্ড দিয়ে আমরা এইখানে আর কিছু পড়বো না, বাকিটা তোমরা কেমিস্ট্রিতে ডিটেলস পড়বা। রাদারফোর্ডের মডেলে কি বলছে, সীমাবদ্ধতা কি, সফলতা কি, এগুলো সবই তোমাদের লাগবে, কিন্তু ওইটা কেমিস্ট্রিতে সেকেন্ড অধ্যায় ফার্স্ট পেপারের, ঠিক আছে। এখান দিয়ে আর কিছু নেই। আচ্ছা, তো এবার আসো বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল মেইনলি রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আসছে। বাট ইনি কি করছে, রাদারফোর্ডের পরমাণু মডেলের সাথে আরেকটা মডেল যুক্ত করছে। আমরা থার্ড কি মডেল করছিলাম, কোয়ান্টাম তত্ত্ব, ঠিক আছে। তাইলে এ হইল গিয়ে কি করছে, রাদারফোর্ডের পরমাণু মডেলে কোয়ান্টাম তত্ত্বটা অ্যাড করছে, ঠিক আছে, কোয়ান্টাম তত্ত্ব অ্যাড করছে। আচ্ছা বলো তো, কোয়ান্টাম তত্ত্ব কোন বিজ্ঞানী দিছে, নাম কি সেই বিজ্ঞানীর, কমেন্ট করো তো। কোয়ান্টাম তত্ত্ব কে দিছে? আচ্ছা, যেহেতু ইনি কোয়ান্টাম তত্ত্ব প্রয়োগ করছে বোরের পরমাণু মডেলে, এই জন্য বোরের পরমাণু মডেলের আরেকটা নাম হইল কোয়ান্টাম মডেল। একটু মাথায় রাখো, কোয়ান্টাম মডেল, বোঝা যাচ্ছে, কোয়ান্টাম মডেল, ঠিক আছে। তাহলে কোয়ান্টাম মডেল কিন্তু কোয়ান্টাম তত্ত্ব না, এটা কিন্তু বোরের পরমাণু মডেলেরই অপর নাম, কোয়ান্টাম মডেল, ঠিক আছে। এটা কিন্তু আলাদা কোথাও দিয়ে আসে নাই। বোর, আচ্ছা, কোয়ান্টাম তত্ত্ব কে দিছে মনে আছে তোমাদের? ম্যাক্স প্লাঙ্ক। কে লিখলাম? বোর না, রুহুল আমিন ইসলাম, এটা ঠিক আছে অ্যান্সারটা, ঠিক আছে, ম্যাক্স প্লাঙ্ক, ঠিক আছে। কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করছে কে? কোয়ান্টাম তত্ত্ব, শুধুমাত্র কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করছিল ম্যাক্স প্লাঙ্ক, ঠিক আছে। বাট এই কোয়ান্টাম তত্ত্ব আর রাদারফোর্ডের তত্ত্ব একসাথে করে একটা কোয়ান্টাম মডেল তৈরি করছে বা পরমাণু মডেল তৈরি করছে হলো বোর, ঠিক আছে। এটা কত সালে হয়েছে? 1913 সালে, ঠিক আছে। আচ্ছা, বোরের পরমাণু মডেলে তোমরা ডিটেলস পড়ছো, তোমরা জানো বোরের পরমাণু মডেল 3টা স্বীকার্য আছে। এই 3টা স্বীকার্যের নাম একটু আমাদের মনে রাখা লাগবে, ঠিক আছে। 3টা স্বীকার্য আছে, 3টা স্বীকার্য দেখো। বোরের পরমাণু মডেলের জন্য আমাদের পড়াশোনা অনেক বেড়ে গেছে না, ঠিক আছে। তাইলে আমরা বোরের ভালো চাই না, ও মরছে ঠিক আছে, বাট তাও আমরা ভালো চাই না, ঠিক আছে। তাইলে আমরা একটা সহজ কথা মনে রাখবো, সেটা হলো আমরা চাবো যে বোর হইলো কাশুক, ঠিক আছে। বোর কখনো সুস্থ থাকুক না, বোর কাশুক, ঠিক আছে, কাশতে থাকুক, বোর কাশুক, ঠিক আছে। তাহলে 3টা জিনিস পাইলাম, 2টা ক, একটা স, ঠিক আছে। তাহলে 3টা স্বীকার্য। এখন প্রথমটা হইলো কতে হইলো কৌণিক ভরবেগ, ঠিক আছে, কৌণিক ভরবেগের স্বীকার্য, 2 নাম্বার যেটা সতে শক্তি স্তরের মতবাদ, ঠিক আছে, শক্তি স্তরের স্বীকার্য, আর 3 নাম্বার যেটা আছে আবার এটা হলো কম্পাঙ্ক স্বীকার্য, ঠিক আছে, বা কম্পাঙ্ক শর্ত যেটা বলো, কম্পাঙ্ক স্বীকার্য। অনেক জায়গায় এটাকে বিকিরণ স্বীকার্য বলা হয়, ঠিক আছে। কম্পাঙ্কের বদলে বিকিরণ স্বীকার্য বলা হয়, দুইটাই একই কথা, ঠিক আছে।
বিকিরণ স্বীকার্য। আচ্ছা, এখান দিয়ে আমরা শক্তিস্তর সম্পর্কে আমাদের কিছু জানা লাগবে না। কৌণিক ভরবেগ, তো বোর বলছে যে কোনো ইলেকট্রনের মানে ও মূলত হাইড্রোজেন পরমাণু নিয়ে কাজ করছিল, সো একটা ইলেকট্রন, ঠিক আছে। তো ও বলছে যে ওই যে ইলেকট্রন ওর যে কৌণিক ভরবেগ হবে, কৌণিক ভরবেগ কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা। তাহলে সেই এল হবে হইল গিয়ে h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতকের সমান। পূর্ণ সংখ্যা বলতে পূর্ণ সংখ্যাটাকে এন দ্বারা প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। এন এর মান কত হবে? এন এর মান হইতে পারে 1 2 3 4 এমনি হইতে পারে, ঠিক আছে। এই যে এনটা দ্বারা মেইনলি কি প্রকাশ করা জানো? এনটা দ্বারা হইলো মেইনলি কক্ষপথের সংখ্যা প্রকাশ করতেছে, রাইট। তো এই জন্য এটাকে বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এটা তোমরা কেমিস্ট্রিতে অবশ্যই পড়ে আসছো, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, উপরে একটু মুছে দিন, এলে গ্যাদারিং হয়ে যাচ্ছে। আচ্ছা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। এই এনকে যেহেতু আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা বলতেছি, তো এই প্রথম স্বীকার্যটাকে এই জন্য কোয়ান্টাম স্বীকার্য বলা হয়। কি স্বীকার্য বলছি? কোয়ান্টাম স্বীকার্য। তাহলে 1 নম্বর স্বীকার্য যেটা আছে এটারে কোয়ান্টাম স্বীকার্যও বলা হয়, কোয়ান্টাম স্বীকার্য, ঠিক আছে। কোয়ান্টাম স্বীকার্য, ঠিক আছে। এইখান থেকে দেখো তোমরা একটা জিনিসের মান অবশ্যই মনে রাখবা, সেটা হইলো গিয়ে এইচ এর মান। এইচ এর মান কত? কমেন্ট করো তো, এইচ এর মান কত? এইচ এর মান কত? ম্যাক্স প্লাঙ্ক। আচ্ছা, অনেকেই রাইট অ্যান্সার দিছিলাম, ম্যাক্স প্লাঙ্ক mh/2π, ঠিক আছে। বলো আমাকে এইচ এর মান কত? আমি লিখি, এইচ এর মান হইল গিয়ে 6.626 × 10⁻⁻34 জুল সেকেন্ড, ঠিক আছে, জুল সেকেন্ড। এটাকে যদি আমি আর্জেন অর্থাৎ সিজিএস এককে নিই তখন এটা কি হবে? তখন জাস্ট সেম থাকবে, খালি এখানে 10⁻⁻27 আর্জ সেকেন্ড হবে, আর্জ সেকেন্ড, ঠিক আছে। তো এইখানে শুধুমাত্র তুমি যদি এন এর মান ইউজ করো, এন এর মান প্রথম দ্বিতীয় তৃতীয় 1 2 3 ইউজ করো, বাকি দুটো তো ধ্রুবক, তো এন এর মান জানলেই কৌণিক ভরবেগ বের করে ফেলা যায়। কিন্তু যেহেতু এত বড় একটা ক্যালকুলেশন আছে, এই জন্য এই টাইপের ম্যাথ মেডিকেলে আসবে না, ঠিক আছে। এই জন্য এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তাইলে কৌণিক ভরবেগের যে সত্যটা ছিল, যাকে বলা হচ্ছে কোয়ান্টাম স্বীকার্য, যেখান থেকে আমরা পাইছি L = nh/2π, সেইখান থেকে এইচ এর মান শিখছি আমরা। এগুলো অবশ্যই মনে রাখবা। শক্তিস্তর দিয়ে কিছু জানার নাই, তোমরা জানো যে স্থায়ী শক্তিস্তর বোরের পরমাণু মডেলে বলছে স্থায়ী আর স্থির, ঠিক আছে। এই দুটো কথা একটু জেনে রাখলে হচ্ছে, না জানলেও সমস্যা নেই, ঠিক আছে। তো শক্তিস্তরও বাদ। এবার আমরা জানবো কম্পাঙ্ক সত্য বা বিকিরণ সত্য। এটা তোমরা পড়ে আসছো, যখন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যাচ্ছে তখন কি হবে? শক্তি হয় বিকিরণ হবে, নাইলে শোষণ হবে। তো এইটাই হলো কম্পাঙ্ক বা বিকিরণ সত্য। এটা প্রকাশ করা হয় হলো গিয়ে যে শক্তিটা শোষিত বা বিকিরিত হচ্ছে, অর্থাৎ শোষিত বা বিকিরিত শক্তি, যেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করতেছি, এইটা ইকুয়াল টু একটা কক্ষপথের শক্তি আর আরেকটা কক্ষপথের শক্তির যেই তোমার বিয়োগফল সেটা, ঠিক আছে। এখানে সমতুল চিহ্ন দেওয়া হয়েছে বা মাইনাস চিহ্ন দিতে পারো, সেম কথা। এখানে ই ইকুয়াল টু এইচ নিউ, ঠিক আছে। এই নিউটা হইলো কম্পাঙ্ক নির্দেশ করে, ঠিক আছে। এখানে এইচ ধ্রুবক, নিউটা কম্পাঙ্ক, তাইলে এটা শুধুমাত্র কম্পাঙ্কের উপর নির্ভর করতেছে, রাইট। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে কম্পাঙ্ক সত্য বা কম্পাঙ্ক স্বীকার্য, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তাহলে এবার আমরা বোরের যে পরমাণু মডেল আছে, সেই পরমাণু মডেলের উপর ভিত্তি করে আমরা কিছু
মানে বোর কিন্তু তোমার মেইনলি হাইড্রোজেন নিয়ে কাজ করছিল, বুঝছো, অর্থাৎ একটা ইলেকট্রন বিশিষ্ট জিনিস নিয়ে। সো ও হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে একটা ইলেকট্রন যখন আছে তখন পরমাণুর ব্যাসার্ধ শক্তি, মানে পরমাণুর ব্যাসার্ধ শক্তি, তারপরে তোমার বেগ, ইলেকট্রনের যে বেগ আছে এইগুলোর কিছু রাশিমালা বের করছে। রাশিমালাগুলো হিউজ, তোমাদের জীবনেও মেডিকেলে আসবে না এগুলা, অনেক সময় বেশিরভাগ সময় তোমাদের এইচএসসিতেও এগুলো লাগে না, তো ওইখান দিয়ে কিছুই লাগবে না। আমি শুধু যেই লাইনগুলো বলবো ওইখান দিয়ে সেই লাইনগুলো লাগবে, এবং এই লাইনগুলো ভালো করে বলছো, ঠিক আছে। ফার্স্টে যেটা সেটা হলো কি কি বলছি, তিনটা জিনিস লাগবে আমাদের, তাই তো। একটা হইলো গিয়ে তোমাদের যে কক্ষপথের ব্যাসার্ধ, দেন হইল গিয়ে কক্ষপথের শক্তি, আর হইল কক্ষপথে একটা ইলেকট্রনের বেগ, ঠিক আছে। এটা কক্ষপথের ক্ষেত্রে, নির্দিষ্ট কক্ষপথের ক্ষেত্রে। এখন ব্যাসার্ধ আসো, ব্যাসার্ধে কি বলছে, ব্যাসার্ধ যেটা আছে, ব্যাসার্ধ কি দ্বারা প্রকাশ করি আমরা, নর্মালি আর দ্বারা প্রকাশ করি না, আর এন বলতে বোঝাচ্ছে কততম কক্ষপথ, ঠিক আছে। সেইটা জাস্ট এততম কক্ষপথের ক্ষেত্রে আমরা এইটা দ্বারা প্রকাশ করতেছি, ঠিক আছে। এইটা সমানুপাতিক টু এন স্কয়ার, ঠিক আছে। অর্থাৎ কক্ষপথের যে সংখ্যা সেইটার বর্গের সাথে সমানুপাতিক। নর্মালি দেখো, যত বড় কক্ষপথ হবে তত বেশি ব্যাসার্ধ হবে না, ফার্স্ট কক্ষপথ যত বড় সেকেন্ড কক্ষপথ অবশ্যই তার চেয়ে বড় হবে, এই জন্য এটা সমানুপাতিক সম্পর্কে আছে বর্গের সাথে, ঠিক আছে। শক্তি হবে হইলো গিয়ে তোমার, এটা যদি আমি ইএন দ্বারা প্রকাশ করি তাহলে এইটা হবে সমানুপাতিক টু 1/n স্কয়ার। অর্থাৎ যত উপরের কক্ষপথে যাবা তত এর শক্তি কমতে থাকবে। বাট একটা জিনিস খেয়াল রাখবা, ইলেকট্রনের শক্তি কিন্তু ঋণাত্মক হয়, ঠিক আছে। যেমন প্রথম কক্ষপথের শক্তি যদি তুমি ধরো, যেটাকে ভূমি অবস্থার শক্তি বলা হয়, সেটা -13.6 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। এটা মাইনাস কেন বুঝতে পারো? মাইনাস হলে এই কারণে যে একটা ইলেকট্রনকে সবসময় কি হয়, ইলেকট্রন কোন দিকে যাইতেছে, ইলেকট্রন নিউক্লিয়াসের দিকে যাইতেছে না, কারণ প্রোটন আর ইলেকট্রনের মধ্যে সবসময় কি হচ্ছে, আকর্ষণ হচ্ছে না, যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন চার্জ, এই জন্য তারা কাছে আসতে যাচ্ছে, ঠিক আছে। বাট এই যে শক্তিটা নির্দেশ করতেছে, এই শক্তিটা হইলো ওদের কাছাকাছি আসতে দিবে না, ইলেকট্রনকে দূরে সরাই নিয়ে যাওয়ার জন্য যে শক্তিটা লাগবে সেইটা হইলো এইটা, ঠিক আছে। সো এই জন্য এই শক্তির মান মাইনাসে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ যেই দিকে এর মূলত যাওয়ার কথা তার বিপরীত দিকে আমরা নিয়ে যাচ্ছি, এই জন্য আমাদের শক্তি দেওয়া লাগবে, এই জন্য মাইনাস প্রকাশ করছে। তো এইখানে যেই আমার ব্যস্তানুপাতিক সম্পর্কটা, ঠিক আছে, এইটা হইলো গিয়ে আমার এই মানটার ক্ষেত্রে, মাইনাসের ক্ষেত্রে না, মাইনাস অলওয়েজ থাকবে। তার মানে আমি যদি 1 নম্বর কক্ষপথের ক্ষেত্রে বলি, তখন এটা যেটা হবে 2 নম্বর কক্ষপথের ক্ষেত্রে এটা অবশ্যই কমে যাবে, বাট মাইনাস চিহ্ন থাকবে, অর্থাৎ কম ঋণাত্মক হবে, ঠিক আছে। কারণ কি, যত দূরে যাচ্ছ তত কি হচ্ছে, ইলেকট্রনের সাথে আকর্ষণ যেটা ছিল সেটা কমে যাচ্ছে না, এই জন্য। আচ্ছা, বেগ, ইলেকট্রনের বেগ যেটা আছে সেটা হলো গিয়ে তোমার vn দিয়ে যদি প্রকাশ করি তাহলে এটা হবে সমানুপাতিক টু 1/n, ঠিক আছে। এই সূত্র অনুযায়ী এইটার সাথেও এটা কিন্তু লেখা যায়, vn সমানুপাতিক টু 1/√rn, ঠিক আছে, 1/√rn, ঠিক আছে। তো এইটা দিয়ে হালকা একটু ম্যাথ টাইপের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। কি টাইপের কোশ্চেন আসতে পারে আমি একটু দেখাই। দেখো, rn ইকুয়াল টু n স্কয়ার, ঠিক আছে। তাহলে এটার যদি আমরা ইকুয়াল আকারে লিখতে চাই তখন আমরা এখান দিয়ে কি লিখতে পারি বলো, rn ইকুয়াল টু একটা ধ্রুবক, ঠিক আছে, ধ্রুবকটা আমরা ধরলাম n স্কয়ার, ঠিক আছে। এটা ধ্রুবক আর এটা হলো n স্কয়ার, ঠিক আছে। তাইলে এইখানে যদি আমি n এর জায়গায় যদি n তো কক্ষপথের সংখ্যা, তাইলে আমি যদি প্রথম কক্ষপথের ক্ষেত্রে ধরি তাহলে এটার মান কত আসে, r1 ইকুয়াল টু a0 আসে না, কারণ n এর মান তো 1 স্কয়ার হয়ে গেছে। তাহলে এই ধ্রুবকটা কি ধ্রুবক বুঝতে পারছো, এই ধ্রুবকটা হইলো প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, এইটার মান মনে রাখা লাগবে অবশ্যই, এটার মান হইলো 0.53 অ্যাংস্ট্রম। এটাকে তোমরা মিটারে, ন্যানোমিটারে সবকিছুতে কনভার্ট করে মনে রাখবা। এটা মিটারে কনভার্ট করো তো, কনভার্ট করে কমেন্ট করো তো, মিটারে করলে কত আসে এটা। আচ্ছা, অনেকে এইচ এর মান পারছিলা,
আচ্ছা, তাইলে এই যে অ্যামস্ট্রংটাকে তোমরা মিটারে পরিণত করো। আমার নেট মনে হয় একটু স্লো, এই জন্য আমি স্লো দেখতে পাচ্ছি। আচ্ছা, রুহুল আমিন ইসলাম 5.3 ইন্টু 10⁻⁻11, ঠিক আছে, ঠিক আছে। অ্যামস্ট্রং মানে হলো 10⁻10 মিটার, ঠিক আছে। তো এইটাকে কি করে তুমি জাস্ট নিয়ে আসতে পারো, কনভার্ট করে নিয়ে আসতে পারো। আমরা যেটাই ছিলাম সেটাই চলে আসি। এখানে এ নট, তাইলে এইখানে দেখো আমি এইভাবে লিখতে পারি Rm/n² ধ্রুবক এ নট, ঠিক আছে, ঠিক আছে। তাইলে তোমার যদি এখন বলে একটা ম্যাথ, সাপোজ তোমাকে বললো যে 1 নম্বর কক্ষপথ, 1 নং কক্ষপথ ও 4 নম্বর কক্ষপথ, ঠিক আছে, এই দুটো কক্ষপথ তোমাদের দেওয়া আছে। এই দুটো কক্ষপথের মধ্যে 4 নং কক্ষপথের ব্যাসার্ধ 1 নং কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ, ঠিক আছে। 4 নং কক্ষপথের ব্যাসার্ধ 1 নম্বর কক্ষপথের কত গুণ, ঠিক আছে। এই টাইপের ম্যাথই আসবে। যদি আসে তাহলে এখানে আমরা বসায় ফেলি। দেখো এখানে যদি আমরা এন এর মান ফার্স্টে 1 বসাই তাহলে আমার কত আসে, এরকম আসে না? এটার মান তো একটা ধ্রুবক আসবে, রাইট? যেহেতু এখানে ধ্রুবক আছে, সো এখানে যদি আমি 4 বসাই আবার 2 জায়গায়, তাহলে সেটার মানে একটা ধ্রুবক আসে। যেহেতু সেম ধ্রুবক, তাইলে এই দুটোটা আমরা সমান লিখতে পারি। তাহলে R4/4² লিখতে পারি, পারি কি না? বুঝতেছো? না বুঝলে বইলো কিন্তু, ঠিক আছে, কমেন্টে জানাও, দেখবো আমি। তাইলে এইটা করলে আসে, দেখো R/1 মানে R1 = R4/16, ঠিক আছে। তাইলে যদি আমি R4 চাইছিলাম কত গুণ, তাহলে এটা হলো R1 এর 16 গুণ, ঠিক আছে, R1 এর 16 গুণ, ঠিক আছে। তো এইভাবেই বাকি যেগুলো ছিল ব্যাসার্ধর সাথে, তারপরে তোমার শক্তির সাথে, তারপরে তোমার বেগের সাথে, এগুলো তোমরা করে ফেলবা। এই টাইপের ম্যাথ আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, বেগেরটা আমি একটু দেখাই। বোর্ডের কি অবস্থা হচ্ছে, বোর্ড কালিয়ে নেমে যাচ্ছে। আবার একটু বলেন প্লিজ, কোনটা বলবো, মানে ব্যাসার্ধের ক্ষেত্রে? আচ্ছা, আমি বেগেরটা করে দেখাই, তাহলে ব্যাসার্ধেরটা তুমি আবার নিজে করতে পারবা, ঠিক আছে। দেখো বেগেরটা দেখো, বেগে আমি কি বলছিলাম, vn যেটা ছিল এটা সমানুপাতিক ছিল 1/n, ঠিক আছে। এখান দিয়ে আবার আমি সেম জিনিস, ঠিক আছে, জাস্ট একটু সম্পর্কটা একটু অন্যরকম। এখান থেকে vn = কি লিখতে পারি আমি, এখানে v0 যেটার আমি একটা ধ্রুবক ধরতেছি, এইটা বাই 1/n লিখতে পারি কিনা? পারি কিনা? সমান লেখার জন্য আমার একটা ধ্রুবক আনতে হয় সমানুপাতিক থাকলে। সেই ধ্রুবক আমি হিসাবে যে কোনো কিছু ইউজ করতে পারতাম, আমি ইউজ করছি, আমার ইচ্ছা হয়েছে v0, এই জন্য v0 ইউজ করছি, ঠিক আছে। তাহলে এইখান দিয়ে কি আসে, এইখান থেকে আসে হলো গিয়ে তোমার, দেখো এইখানে এবার আমি সেম একটা জিনিস বলতেছি, সেটা হলো 1 নম্বর কক্ষপথ ও 4 নম্বর কক্ষপথ, দুইটার ক্ষেত্রে ইলেকট্রনের বেগ একটা আরেকটার কত গুণ। আমি বলবো 4 নাম্বারটা, 1 নম্বর আর 4 নম্বর কক্ষপথ দেওয়া আছে। তোমার চাইছে হইলো 4 নম্বর কক্ষপথে, 4 নং কক্ষপথে ইলেকট্রনের বেগ 1 নং কক্ষপথের কত গুণ, কত গুণ, এটা হলো তোমার কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেন কি, 1 নম্বর আর 4 নম্বর কক্ষপথের মধ্যে 4 নম্বর কক্ষপথে ইলেকট্রনের বেগ 1 নম্বর কক্ষপথের কত গুণ, ঠিক আছে। এটা আমরা এইখান দিয়ে আনবো। দেখো আমি যদি এক সাইডে ধ্রুবক রেখে এনটা যদি আমি এই সাইডে নিয়ে আসি, তাহলে কি হয়, এরকম হয় না, vn × n = v0, এটা একটা ধ্রুবক না, ঠিক আছে। এবার আমি যদি এই n এর জায়গায় যে কোনো মান বসাই, তাইলেও তো আমার যে ধ্রুবকটা আসবে, দুইটা মনে করো ফার্স্টে আমি n এর মান 1, যেহেতু আমার কক্ষপথ আছে, তাহলে আমি ফার্স্টে n এর মান 1 বসাই, তাহলে v1 × 1
এইটা ইকুয়াল টু একটা ধ্রুবক। আবার আমি যদি n এর মান যেটা আছে এটা যদি আমি 4 বসাই, যেহেতু n কক্ষপথের সংজ্ঞা, অর্থাৎ v4 × 4 ইকুয়াল টু, এইটাও তো এই ধ্রুবকই আছে, এটা তো চেঞ্জ হচ্ছে না, তাই চেঞ্জ হচ্ছে না, দুইটাই v0 আছে। তাহলে v0 যেহেতু সমান, তাহলে আমি এই দুটো সমান লিখতে পারি, এইটা আর এইটা সমান লিখতে পারি, যেহেতু দুইটার মানই আমার কি v0, ঠিক আছে না? তাহলে এই দুটো আমি সমান লিখতে পারতেছি, v1 × 1 ইকুয়াল টু v4 × 4। এটুকু বোঝা গেছে? এটুকু বোঝা গেছে কিনা বইলো, ঠিক আছে? এবার এইখান থেকে যদি আমি v4টা এক সাইডে রেখে বাকি সবকিছু আরেক সাইডে নিয়ে আসি, তাইলেই তো আমি পেয়ে যাচ্ছি যে আমার 4 নম্বর কক্ষপথে ইলেকট্রনের বেগ 1 নম্বর কক্ষপথের কত গুণ। ঠিক সেইটাই করতেছি আমি। দেখো, ভিটাকে এই সাইডে রেখে 4টাকে আমি এই সাইডে নিয়ে আসতেছি, তাহলে কি হচ্ছে v4 ইকুয়াল টু v1 × 1/4, ঠিক আছে না? তাইলে এটাতে যদি আমি আরেকটু শুদ্ধ করে লিখি তাহলে এটা কেমন হবে? এটা হবে হইল গিয়ে v1 × 1/4, ঠিক আছে? তাহলে 4 নম্বর কক্ষপথে ইলেকট্রনের বেগ 1 নম্বর কক্ষপথের কত গুণ হয়েছে আমরা কত পাইলাম? 1/4 গুণ। এটাই হলো আমার অ্যান্সার, ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেলে বলো। কার সমস্যা হয়েছিল? রুহুল আমিন ইসলাম, তোমার ঠিক হয়েছে কিনা এখন বুঝতে পারছো কিনা বলো, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, বোঝা গেছে তাইলে। তাইলে আচ্ছা, এই ক্ষেত্রে আমি যে মেইন জিনিসটা দেখাচ্ছিলাম, এই v0 যেটা, এটুকু মুছে দিচ্ছি। এই টাইপের একটা কোশ্চেন আজকে আমরা গ্রুপে দিয়ে দেবো, তোমরা এই কোশ্চেন সলভ করে অ্যান্সার দিবা, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে যে v0টা আছে, ঠিক আছে, এই v0 এর মান যদি আমরা বের করি, অর্থাৎ প্রথম কক্ষপথে আমাদের একটা ইলেকট্রনের বেগ কত, সেটা আসে হইল গিয়ে v0 ইকুয়াল টু আলোর বেগ, আলোর বেগের 1/137, অর্থাৎ আলোর বেগের 137 ভাগ আসে, ঠিক আছে? এই বেগটা, এই যে c/137 আসছে, এটা একটা ধ্রুবক, এটাকে বলা হয় হলো সমারফিল্ডের সূক্ষ্ম গঠন ধ্রুবক। এটা নতুন বইতে পাইছি আমি, এটা আমাদের টাইমে ছিল না, গতবারও ছিল না মেবি। সমারফিল্ডের সূক্ষ্ম গঠন ধ্রুবক, সূক্ষ্ম গঠন ধ্রুবক, ঠিক আছে? এই জিনিসটা একটু মনে রাখো। আরেকটা জিনিস যেটা মনে রাখবা সেটা হইলো গিয়ে, একটা যে কোনো অনুমোদিত কক্ষপথে একটা ইলেকট্রন কত সময় অবস্থান করতে পারে, এটা হলো 10⁻⁸ সেকেন্ড, ঠিক আছে? তাহলে এইখান থেকে এই সূত্রগুলো যাতে তোমরা কোনটার কত গুণ আসলে দিতে পারো, আর এই সমারফিল্ডের সূক্ষ্ম গঠন ধ্রুবক আর একটা অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনের স্থায়িত্বকাল কত, এইটুকু যদি জানো এখানেই না। আচ্ছা, আচ্ছা তাহলে আমরা পরমাণুর গঠনের মডেলগুলো সম্পর্কে একটু আলোচনা করলাম। পরমাণুর গঠন, পরমাণুর মডেলটুকু শেষ। এবার আমরা নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে আসি, নিউক্লিয়াস নিয়ে আলোচনা করি আমরা, ঠিক আছে? নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। নিউক্লিয়াসের গঠন সম্পর্কে ফার্স্টে আমরা একটু কথা বলি। নিউক্লিয়াসের গঠন তোমরা সবাই জানো। নিউক্লিয়াস কি কি নিয়ে গঠিত হবে? নিউক্লিয়াস গঠিত হবে মেইনলি নিউট্রন। নিউক্লিয়াসের মধ্যে কি আছে? নিউট্রন আছে আর প্রোটন আছে, ঠিক আছে? নিউট্রন আর প্রোটন, ঠিক আছে? নিউক্লিয়াসের মধ্যে এই দুইটা জিনিস আছে। এখন দেখো, নিউক্লিয়াসের মধ্যে আরো দুইটা কণা আছে বা দুই ধরনের কণা আছে, যেটা সম্পর্কে হালকা কিছু জ্ঞান রাখো। একটা হলো পজিট্রন আর একটা হলো নিউট্রিনো। এটা হলো পজিট্রন, সরি আমার হাতের লেখা একটু ঝামেলা, বুঝছো? একটু বুঝে নিও কষ্ট করে। পজিট্রন আর নিউট্রিনো, এর মধ্যে পজিট্রন যেটা, সেটা হলো আমার হুবহু ইলেকট্রন, শুধু পজিটিভ চার্জ বিশিষ্ট। অর্থাৎ ইলেকট্রন সাধারণত নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়, এটা আমার পজিটিভ চার্জ বিশিষ্ট পজিট্রন, এর সাথে আর কোনো ডিফারেন্স নাই। আর নিউট্রিন হলো একটা কণা যার ভর নাই, চার্জ নাই, কিচ্ছু নাই, সেটা কণা হিসেবে আছে নিউক্লিয়াসের মধ্যে, ঠিক আছে?
এখন নিউক্লিয়াস, নিউট্রন আর প্রোটন যেটা আছে এটা নিজেদের মধ্যে ইন্টার কনভার্ট হতে পারে, অর্থাৎ একটা নিউক্লিয়াস ভাঙলে আমরা অন্য কিছু পাইতে পারি, আবার একটা প্রোটন ভাঙলে অন্য কিছু পাইতে পারি। কেমন? একটা নিউক্লিয়াস যখন আমরা ভাঙি তখন আমরা একটা প্রোটন পাই আর একটা ইলেকট্রন পাই, ঠিক আছে? আর আমরা একটা প্রোটন যখন নিউট্রনে পরিণত হয় তখন পাই আমরা একটা পজিট্রন কণা, ঠিক আছে? এই দুটো জিনিস একটু খাতায় লিখে রাখো বা মনে রাখো। প্রোটন থেকে যখন নিউট্রন সৃষ্টি করতেছি তখন আমরা পাচ্ছি পজিট্রন, আর নিউট্রন থেকে যখন প্রোটন পাচ্ছি তখন আমরা পাচ্ছি ইলেকট্রন। এই দুইটা জিনিস মনে রাখলে এখান দিয়ে হচ্ছে। আচ্ছা, এবার নিউক্লিয়াসের কিছু সহজ সরল ব্যাপার পড়ি আমরা। সহজ সরল না ঠিক, ব্যাসার্ধ, ঘনত্ব আর আয়তন। নিউক্লিয়াসের ব্যাসার্ধ, আচ্ছা আমাদের ক্লাসটা একটু লেন্দি হইতে পারে বুঝছো, কারণ আমি চাচ্ছি যে তোমাদের কনসেপ্টগুলো একবারে ক্লিয়ার হয়ে যাক, ঠিক আছে? নাইলে আমার ধারণা যেটা সেটা হলো গিয়ে কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে ফিজিক্সের ম্যাক্সিমাম কোশ্চেন অ্যান্সার করা যায় না। তোমার যত কনসেপ্ট ক্লিয়ার থাকবে তোমার ফিজিক্স তত বেশি মনে থাকবে, ঠিক আছে না? তো আমরা যেহেতু মেডিকেলে যেহেতু ম্যাথ নাই সেহেতু তোমার মুখস্থের দিকে যাওয়া লাগবে, তারপরেও কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তোমার মুখস্থ করতে অনেক সুবিধা হবে বুঝছো। এই জন্য তারপরেও যদি তোমাদের ক্লাসটা লেংদি মনে হয় আমাদের কমেন্ট করবা, তাহলে আমরা ক্লাসটা 2 ভাগে ভাগ করে দিব, ঠিক আছে? একদিন এক পার্ট নিব, আরেকদিন আরেক পার্ট নিব। আচ্ছা, নিউক্লিয়াসের ব্যাসার্ধ জানবো, নিউক্লিয়াসের আয়তন জানবো, আর লাস্ট জানবো হলো নিউক্লিয়াসের ঘনত্ব। নিউক্লিয়াসের ব্যাসার্ধ, আয়তন, ঘনত্ব। নিউক্লিয়াসের ব্যাসার্ধ যেটা সেটারে আমরা আর দ্বারা প্রকাশ করতেছি, এটা ইকুয়াল টু হইলো r0 যেটা একটা ধ্রুবক, আর a⁴ এ দ্বারা নির্দেশ করে ভর সংখ্যা, ঠিক আছে? ভর সংখ্যা। আর r0 একটা ধ্রুবক, r0 এর মানটা মনে রাখতে পারো নাও রাখতে পারো, অত ইম্পর্টেন্ট না। এটার মান হইলো 1.5 × 10⁻⁻15 মিটার। তারপরে আমি একটু শিওর হয়ে নিই, 1.2 × 10⁻⁻15, সরি 1.2 × 10⁻⁻15। আর এ দ্বারা বোঝা হলো ভর সংখ্যা, ঠিক আছে? ভর সংখ্যা আমরা জানি ভর সংখ্যা সমান সমান কি? ভর সংখ্যা সমান সমান কি বলো তো? ভর সংখ্যা কি দ্বারা পাওয়া যায়? কিসের কিসের যোগফল ভর সংখ্যা? ভর সংখ্যা আমরা পাই মেইনলি প্রোটন আর নিউট্রনের যোগফল হিসেবে, ঠিক আছে? বাট এখানে একটা আজীব জিনিস আছে, সেটা হলো গিয়ে বলা হয় যে নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ এটা প্রোটন আর নিউট্রন সংখ্যার উপর কখনো নির্ভর করে না, এটা শুধুমাত্র ভর সংখ্যার উপর নির্ভর করে। শুধুমাত্র কিসের উপর নির্ভর করবে? ভর সংখ্যা। প্রোটন আর নিউট্রনের উপর ভর করবে না। আমরা যদি কোনো জিনিসের ব্যাসার্ধ জানি তাহলে আমরা কোনো জিনিসের আয়তনও সহজেই জানতে পারবো। কেমনে? একটা আয়তনের সূত্র আছে না, v = 1/3 πr3। এখানে বড় হাতের দিই, তাইলে এই ব্যাসার্ধ যদি জানি তাইলে আমরা আয়তন জানতে পারবো। তাহলে ব্যাসার্ধ যেহেতু ভর সংখ্যার উপর নির্ভর করে, আমার আয়তনও শুধুমাত্র ভর সংখ্যার উপর নির্ভর করবে, এটা নিউট্রন বা প্রোটন সংখ্যার উপর নির্ভর করবে না। ঘনত্ব যেটা আছে, ঘনত্ব দেখো নিউক্লিয়াস, বিভিন্ন নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর আয়তন ভিন্ন ভিন্ন হবে, বাট প্রত্যেকটা মৌলের নিউক্লিয়াস যেটা আছে সেটার ঘনত্ব যেটা আছে সেটার ক্ষেত্রে সবসময় সমান। প্রত্যেকটা নিউক্লিয়াসের ঘনত্ব সমান। ঘনত্বের মানটা একটু খেয়াল রাখবা, 1.45 × 10⁻⁻17 কিলোগ্রাম পার মিটার কিউব। সরি 10⁻17 কিলোগ্রাম পার মিটার কিউব, 10⁻17 কেজি পার মিটার কিউব, ঠিক আছে? তাহলে নিউক্লিয়াস সম্পর্কে এটুকু জানলে হচ্ছে। নিউক্লিয়াস গেল, পজিট্রন। আচ্ছা দেখো, আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে, প্রোটন আর নিউট্রন থাকে না? নিউক্লিয়াসের এত ছোট জায়গার মধ্যে প্রোটন আর নিউট্রন কেমনে থাকতেছে? আমরা জানি প্রোটন সব পজিটিভ চার্জ বিশিষ্ট, রাইট? প্রোটন সবই পজিটিভ চার্জ বিশিষ্ট। তাইলে কি হওয়া উচিত ছিল? একটা প্রোটন আর একটা প্রোটনের মধ্যে বিকর্ষণ হওয়া উচিত ছিল। তাহলে যদি এত বিকর্ষণ থাকে তাইলে কি নিউক্লিয়াস স্থায়ী হইতে পারতো? নিউক্লিয়াস কি গঠিত হইতে পারতো? কারণ প্রোটন তো কাছে আসতো না। এদের মধ্যে যে মহাকর্ষ বল সেটা খুবই দুর্বল। তাইলে এদের মধ্যে কি কাজ করতেছে?
স্থির তড়িৎ বল কাজ করতেছিল, যেটার কারণে এটা দূরে সরে যাওয়ার কথা ছিল, কখনো নিউক্লিয়াস গঠিত হইতো না। বাট এদের মধ্যে কিন্তু গঠিত হচ্ছে। কেন হচ্ছে সেটার কারণ একটা বল, সেই বলের নাম কি? নিউক্লিয় বল। তাহলে নিউক্লিয়াস গঠন হচ্ছে কোন বলের সাহায্যে? নিউক্লিয় বল, যেটা তোমরা ফিজিক্সের ফার্স্ট পেপারে 4 অধ্যায় যদি পড়ো তাহলে তোমরা পড়ছো, সেটা হইলো গিয়ে এটাকে বলা হয় সবল নিউক্লিয় বল, নিউক্লিয় বল। আর ফিজিক্সের এই পেপারে নতুন যেই বইটা আছে সেখানে আমি আরেকটা নাম পাইছি, ইন্টারেস্টিং একটা নাম, এইটা বলছি ইউকাওয়া বল, ইউকাওয়া বল, ঠিক আছে, ইউকাওয়া বল। নিউক্লিয় বলে যে বৈশিষ্ট্যগুলো আছে দেখো, এটা কি চার্জের উপর নির্ভর করে না কিন্তু, তাইলে প্রোটন আর প্রোটনের মধ্যে কখনো বন্ধন হইতো না, তাইলে এইটা চার্জের উপর নির্ভরশীল না, চার্জের উপর নির্ভরশীল নয়, সংক্ষেপে লিখলাম চার্জের উপর নির্ভরশীল নয়। এটা খুবই কম জায়গার মধ্যে কাজ করতেছে, নিউক্লিয়াস কি অত্যন্ত ক্ষুদ্র জায়গা জুড়ে থাকে না, তাইলে এটা অত্যন্ত স্বল্প পাল্লার বল, স্বল্প পাল্লা। পাল্লা কত? পাল্লা বলা হয় 10⁻⁻14 মিটার, এইটুকু হইলে এটার পাল্লা। এই দৈর্ঘ্যের চেয়ে যদি বেশি বা কম মানে বেশি হয়ে যায় তখন এই বল আর কাজ করবে না, এটা স্বল্প পাল্লার বল। আর এটা কখনোই বিকর্ষণ বল হবে না, তাইলে কিন্তু নিউক্লিয়াস ভেঙে যাবে, ঠিক আছে। তাইলে এটা সবসময় আকর্ষণ বল, অবশ্যই আকর্ষণ বল। আর এটা শুধুমাত্র প্রোটন নিউট্রন আর নিউট্রনের মধ্যে কাজ করবে, এটা ইলেকট্রনের মধ্যে কখনোই কাজ করবে না, ঠিক আছে। আর একটা প্রোটন আর একটা প্রোটনের মধ্যে যেই মহাকর্ষ বল, সেই মহাকর্ষ বলের থেকে এই যে নিউক্লিয় বল সেটা হলো 10⁻39 গুণ সবল, ঠিক আছে, 10⁻36 গুণ সবল, 10⁻36 গুণ সবল, শেষ, ঠিক আছে। তাইলে নিউক্লিয় বল সম্পর্কে এইগুলো জানলেই হচ্ছে। আচ্ছা, তাইলে এই অধ্যায়ের একটা পার্ট আমাদের শেষ। নেক্সট পার্ট আমরা যেটা পড়বো সেটা হলো তেজস্ক্রিয়তা সম্পর্কে জানবো। ব্লার, হাসান শহীদ, ভাই ব্লার আসতেছে? আবার আসলে আমার কমেন্টে জানাও তো, ব্লার আসার কথা না। আচ্ছা 4/3 হবে রুহুল আমিন, হ্যাঁ ওটা মনে হয় আমার ভুল এসেছিল। তাহলে আয়তন সমান সমান কিন্তু 4/3 পাই আর কিউব, আমি মনে হয় দ্রুত লিখতে গিয়ে 1/3 লিখে ফেলছিলাম, যাই হোক। আচ্ছা আচ্ছা, তাহলে এবার আমরা তেজস্ক্রিয়তায় আসি। এই অধ্যায়ে মেইন যেই পড়াশোনা সেটা হলো তেজস্ক্রিয়তা, ঠিক আছে, তেজস্ক্রিয়তা। এখন আমরা তো বুঝলাম যে নিউক্লিয়াস যে আছে, নিউক্লিয়াসের মধ্যে যে আমার গঠনটা হয়েছে এটা কি কারণে হচ্ছিল, আমার নিউক্লিয়াসের গঠনটা আমার হচ্ছিল মেইনলি নিউক্লিয় বলের কারণে। প্রোটনের যে মধ্যে যে বিকর্ষণটা ছিল সেটা আমার এইখানে গণনায় আসতেছিল না, বাট যখন আমার প্রোটন সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে তখন কিন্তু আমার আর নিউক্লিয়ার বলে কাজ হচ্ছে না। প্রোটন যত বাড়তেছে নিউক্লিয়াস তত বড় হচ্ছে, তত নিউক্লিয় বল কমে যাচ্ছে, তখন আমার কি হবে, তখন এই বিকর্ষণ বলটা প্রবল হয়ে যাবে, তখন এই নিউক্লিয়াস আর স্থায়ী থাকতে পারবে না, অর্থাৎ সুস্থিত নিউক্লিয়াস থাকবে না। যখন বেশি পরিমাণ প্রোটন হয়ে যাচ্ছে তখন এটা অস্থিত নিউক্লিয়াস হয়ে যাবে, যার ফলে নিউক্লিয়াসে ভাঙন ঘটবে, ঠিক আছে, নিউক্লিয়াসে ভাঙন হবে। সাধারণত তোমার সর্বোচ্চ সুস্থিত যে নিউক্লিয়াস সেটা হইল বিসমাথের তোমার যে প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা, ঠিক আছে, প্রোটন সংখ্যা হইল গিয়ে ভর সংখ্যা হইল 209 আর প্রোটন সংখ্যা সম্ভবত 83, প্রোটন সংখ্যা 83, ঠিক আছে, আর ভর সংখ্যা হইল 209, এটা হইল সর্বোচ্চ স্থায়ী, ঠিক আছে, এটা স্থায়ী। এর পরে যেগুলো আছে সেইগুলো সবই অস্থায়ী নিউক্লিয়াস বা অস্থিত নিউক্লিয়াস। যখন নিউক্লিয়াসের ভাঙন হবে তখন এদের মধ্যে দিয়ে কিছু কণা বা রশ্মি নির্গত হবে। কি কি রশ্মি নির্গত হয়? আলফা, বিটা, গামা, ঠিক আছে। এই রশ্মিগুলোকে বলা হয় হলো তেজস্ক্রিয় রশ্মি, তেজস্ক্রিয় রশ্মি। এই যে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনা, এই ঘটনাকে আমরা বলতেছি তেজস্ক্রিয়তা, ঠিক আছে। এই আলফা, বিটা, গামা রশ্মি
দেখবা যে তোমাদের বইতে এদের ধর্ম ব্যাখ্যা করা আছে একটা ফুল পেজ জুড়ে, ওই পেজটা তোমরা টানা মুখস্থ করবা, ওই পেজটা বলার কিছু নেই। আলফা বিটা গামা যে তেজস্ক্রিয় রশ্মি, এই তেজস্ক্রিয় রশ্মি যে ধর্ম আছে, তেজস্ক্রিয় রশ্মির ধর্ম টানা মুখস্থ করবা পিএম, ঠিক আছে? এটার জন্য তোমরা টানা মুখস্থ করবা, ঠিক আছে? যাই হোক, আমরা পড়াশোনায় আসি। আমাদের বিসমাত ছিল স্থায়ী, ঠিক আছে? একটা তো আমরা বুঝলাম যে যত পরিমাণ আমার নিউট্রন প্রোটনের সংখ্যা বেড়ে যাচ্ছে তত। আরেকটা পরিমাপ আছে, সেটা হলো নিউট্রন আর প্রোটনের অনুপাত। নিউট্রন আর প্রোটনের অনুপাত যদি 1.5 এর থেকে বেশি হয় তখন এইটা অস্থায়ী হয়ে যায়, ঠিক আছে? অস্থায়ী হয়ে যায়, তখন তাইলে তেজস্ক্রিয়তা দেখা দেবে। অর্থাৎ নিউট্রন আর প্রোটনের অনুপাত 1.5 এর তুলনায় বেশি হইলে তেজস্ক্রিয়তা দেখা দিবে। এই যে তেজস্ক্রিয়তা, এই তেজস্ক্রিয়তা আবিষ্কার করছে হলো হেনরি বেকেরেল। সবার ফার্স্টে কি আবিষ্কার করছে? হেনরি বেকেরেল। বেকেরেল কোথায় এটা আবিষ্কার করে? ইউরেনিয়ামে এটা সে ফার্স্ট আবিষ্কার করে। দেন মাদাম কুরি আর পিয়েরে কুরিও এটা আবিষ্কার করে, বাট তারা আবিষ্কার করে থোরিয়ামের মধ্যে। যে ওইটা দরকার নেই, খালি মনে রাখবা তেজস্ক্রিয়তা আবিষ্কার করছে কে? বেকেরেল। সে কিসের মধ্যে আবিষ্কার করছে? ইউরেনিয়ামের মধ্যে আবিষ্কার করছে, ঠিক আছে? বিসমাত। আচ্ছা, তার আবিষ্কার করা শেষ। এবার আমরা তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য জানবো, ঠিক আছে? তেজস্ক্রিয়তা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা, অর্থাৎ এটা একাই হবে, একে বাইরে থেকে গিয়ে ভাঙা লাগতেছে না আমার, ঠিক আছে? এ নিজে থেকেই ভাঙবে, অর্থাৎ এটা স্বতঃস্ফূর্ত। হায়রে আমার বানান দে। এটা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা, ঠিক আছে? দেন এটা একটা প্রাকৃতিক ঘটনা, এটা প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রিত, তুমি আর নিয়ন্ত্রণ করার দরকার নেই, প্রকৃতি এটা দেখবে এটা কি হচ্ছে, অর্থাৎ এটা প্রাকৃতিক প্রক্রিয়া, ঠিক আছে? দেন এটা একটা নিউক্লিয় ঘটনা। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেন সেটা হলো নিউক্লিয় ঘটনা বলা হচ্ছে কেন? দেখো, এই যে তেজস্ক্রিয়তা আছে, এটা চাপ, তুমি চাপ দাও এতে, তাপ দাও এতে, তুমি এতে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করো, কোনো কিছুতে এটা চেঞ্জ হবে না, এটা তেজস্ক্রিয়তা দেখাবে নিজের মতো, ঠিক আছে? নিজের নিউক্লিয়াস ভাঙতে থাকবে, নিজের তেজস্ক্রিয়তা দেখাবে, কোনো কিছু দিয়ে তুমি আর চেঞ্জ করতে পারবে না। যেহেতু চেঞ্জ করতে তুমি পারতেছো না, এই জন্য এইটাকে বলা হয়েছে নিউক্লিয় ঘটনা, ঠিক আছে? এটা কোথায় দেখা যাবে? এটা হলো যাদের পারমাণবিক সংখ্যা 83 থেকে বেশি তাদের ক্ষেত্রে দেখা যাবে। আর এতে কি কি কণা, কি রশ্মি নির্গত হবে? আলফা বিটা গামা। বলছি আমি এদের ধর্ম মুখস্থ করতে, তারপরে আমি আলফা রশ্মি নিয়ে একটু কথা বলি। বলো তো আলফা রশ্মি কোন মৌলের নিউক্লিয়াস? বলো, আলফা রশ্মি কোন মৌলের নিউক্লিয়াস? আলফা রশ্মি কোন মৌলের নিউক্লিয়াস? কমেন্ট করো। আচ্ছা, হিলিয়াম নিউক্লিয়াস। হাসান শহীদ, সাবাস। হিলিয়াম নিউক্লিয়াস, আলফা কণা। হিলিয়াম নিউক্লিয়াস এরকম দেখতে অনেকটা, রাইট? এরকম দেখতে মানে কি? বলে এর ইলেকট্রন সংখ্যা কত, এর ভর সংখ্যা কত, আর এর পারমাণবিক সংখ্যা কত? বলো, আমি এক একটা করে বলে আসি। ভর সংখ্যা হইল এর 4, পারমাণবিক সংখ্যা হইল এর 2, ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা, অনেকেই বলছে হিলিয়াম মৌলিক জয়, ঠিক আছে, জ্যোতি 0, 2, 4, সাবাস। ইলেকট্রনের সংখ্যা হবে 0, কেন? 2 প্লাস আছে, এর পারমাণবিক সংখ্যা কত? 2, তাহলে এর ইলেকট্রন সংখ্যা কত ছিল? 2, বাট যখন 2 প্লাস হয়ে গেছে তখন এর ইলেকট্রন সংখ্যা কত হয়ে গেছে? 0 হয়ে গেছে, ঠিক আছে? ইলেকট্রন সংখ্যা এর 0 হয়ে গেছে। এটা অনেক ভারী একটা কণা, ঠিক আছে? এই ভারী, কতটুকু ভারী এটা তোমরা কেমিস্ট্রিতে পড়ছো, ওইখান দিয়ে পড়বা। আলফা কণা নিয়ে আমরা আর কি জানবো? আর কিছু জানবো না। আর বিটা কণা যেটা আছে, বিটা কণা হলো মূলত ইলেকট্রন।
বিটা কণা হইল ইলেকট্রন, সো ইলেকট্রনের ধর্মের সাথে যা যা আছে তার সাথে মিল আছে। আর গামা কণা যেটা, গামা হইল গিয়ে আমার একটা রশ্মি, আর তেজস্ক্রিয় মানে তোমার নর্মাল একটা রশ্মি, তেজস্ক্রিয় রশ্মি। নর্মাল আলোক যেমন একটা রশ্মি না, আলো যেমন একটা রশ্মি না, গামা হলো তেমন, এর কোনো ভর নাই, কোনো চার্জ নাই, কোনো কিছু দ্বারা বিক্ষিপ্ত হয় না, এর মতো। তো ওর সাথে রিলেট করে যদি এগুলো পড়ো মনে থাকবে। আমি জাস্ট তোমাদের দুইটা জিনিস বলবো, সেটা হলো ভেদন ক্ষমতা আর হইলো আয়নায়ন ক্ষমতা। ভেদন ক্ষমতা আর আয়নায়ন ক্ষমতা। ভেদন ক্ষমতা আর আয়নায়ন ক্ষমতা। ভেদন মানে হইল ভেদ করে যাচ্ছে, অর্থাৎ কোন কণাটা সবচেয়ে বেশি শক্তিশালী, ঠিক আছে? সরি, কোন কণাটা সবচেয়ে বেশি শক্তিশালী? এর মধ্যে গামা কণাটা হলো সবচেয়ে বেশি শক্তিশালী, অর্থাৎ গামা, দেন বিটা, দেন আলফা। ভেদন ক্ষমতা কার সবচেয়ে বেশি? গামার সবচেয়ে বেশি, তারপর বিটা, তারপরে আলফা। এটার অনুপাতটা তোমাদের মনে রাখা লাগবে, 1000:100:10। ঠিক বলছি? 1000:100:1, সরি 10 না, 1000:100:1। আর আয়নায়ন ক্ষমতা যেটা আছে এটা পুরোপুরি বিপরীত, একদম কমপ্লিট অপোজিট। আলফা কণা সবচেয়ে বেশি, তারপরে বিটা, তারপরে গামা। বাট এর যে অনুপাতটা সেটা এইভাবে দাঁড়াইলে সেমই আসে, 1000:100:1। ঠিক আছে? এই দুটো জিনিস দেখবা বইতে খুব সুন্দর করে বোল্ড হরফে জেনে রেখো দিয়ে লেখা আছে, বইতে দাগায় টানা মুখস্থ করে রাখবে এই দুটো, যাতে সবসময় মনে থাকে। ঠিক আছে? আচ্ছা, তেজস্ক্রিয়তার প্রকারভেদের মধ্যে আসো। তেজস্ক্রিয়তার প্রকারভেদ পড়ার কিছু নাই, দুই প্রকার আছে, একটা হলো প্রাকৃতিক, একটা কৃত্রিম। অর্থাৎ প্রাকৃতিক 83-র বেশি, বিসমাথের থেকে বড় যে মৌলগুলো আছে, ইউরেনিয়াম, রেডিয়াম, তারপরে তোমার অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, এগুলো সব প্রাকৃতিকভাবে তেজস্ক্রিয়, অর্থাৎ এরা প্রাকৃতিকভাবে ভেঙে যাচ্ছে, এদেরকে আমরা তৈরি করতেছি না। বাট যেগুলো আমরা, যেই তেজস্ক্রিয়তা আমরা তৈরি করতেছি, এটা তো স্বতঃস্ফূর্ত ঘটনা। বাট মনে করো যে আমরা কৃত্রিমভাবে একটা আইসোটোপ তৈরি করলাম, আমরা অ্যালুমিনিয়াম দিয়ে অ্যালুমিনিয়ামকে নিউট্রনের সাথে আঘাত ঘটায় একটা ফসফরাস তৈরি করলাম। ঠিক আছে? সেই ফসফরাসটা আমার তেজস্ক্রিয়তা দেখাচ্ছে। নর্মালি তো ফসফরাস আমার তেজস্ক্রিয়তা দেখায় না, তাহলে ওই যেই ফসফরাস আছে ওই ফসফরাসটা কি হইলো, ওইটা একটা কৃত্রিম তেজস্ক্রিয়তা দেখাচ্ছে। ঠিক আছে? তো প্রাকৃতিক আর কৃত্রিম এখান দিয়ে কিছু পড়ার নাই। দেন যেটা আছে সেটা হলো এখান দিয়ে বৈশিষ্ট্য পড়ছি। আচ্ছা, এইখান দিয়ে আমরা পড়বো হলো একক। ঠিক আছে? একক পড়বো, তেজস্ক্রিয়তার একক। তেজস্ক্রিয়তার দুইটা একক আছে, একটা হলো এসআই একক, এটা হলো বেকেরেল, আর একটা হলো কুরি। বেকেরেল খুবই সহজ একক। বেকেরেল এককে বলা হয়েছে যে 1 সেকেন্ডে একটা পরমাণু ভেঙে যাচ্ছে, বা 1 সেকেন্ডে একটা নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে, 1 সেকেন্ডে একটা পরমাণু। তো এটাকে যদি আমরা গাণিতিকভাবে প্রকাশ করি তাইলে আসে 1 বিয়োজন পার সেকেন্ড। ঠিক আছে? বা 1 ডিকে পার সেকেন্ড যদি ইংলিশে লিখতে চাও, ডিকে পার সেকেন্ড। ঠিক আছে? আর 1 কুরি যেটা আছে এটা একটা হিউজ, এটা বলতেছে যে 1 সেকেন্ডে তোমার 3.7 × 10⁻10 সংখ্যক পরমাণু ভেঙে যাচ্ছে। তাহলে 1 কুরি সমান সমান কত হইল? 1 কুরি সমান সমান 3.7 × 10⁻10 ডিকে পার সেকেন্ড। ঠিক আছে? 1 কুরি, সি দ্বারা কুরি বুঝাইছি। ঠিক আছে? আর বেকেরেলকে বিকিউ দ্বারা প্রকাশ করা যায়। ঠিক আছে? দেখো 1 বেকেরেল সমান কত? 1 বিয়োজন পার সেকেন্ড না? আর 1 কুরি সমান সমান 3.7 × 10⁻10 ডিকে পার সেকেন্ড। তাহলে এটাকে বলা যায় 3.7 × 10⁻10 বেকেরেল বলা যায় কিনা? ডিকে পার সেকেন্ডের জায়গায় আমি খালি বেকেরেল বসাই দিছি, বলা যাবে? লেখা বোঝা যায় না। জান্নাতুল ফেরদৌস জ্যোতি। আচ্ছা, এখনো কি ব্লার আসতেছে? এখন মনে হয় ব্লার আসতেছে না, রাইট?
ব্লার আসলে বললো, আমার মনে হয় এখন ব্লার আসতেছে না, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে 3.7 × 10⁻10 বেকেরেল, এটা হইলো আমার তেজস্ক্রিয়তার একক। ঠিক আছে, তেজস্ক্রিয়তার একক বুঝে ফেললাম। আলফা কণা তেজস্ক্রিয়তা পড়ছি, তেজস্ক্রিয়তা নিয়ে কথাবার্তা শেষ না, একটা অংশ শেষ, তেজস্ক্রিয়তার কথাবার্তা। আচ্ছা, তেজস্ক্রিয়তার ব্যবহার আছে বইতে, দেখবা ব্যবহার দেখবা পয়েন্ট আকারে দেওয়া আছে, দুইটা ব্যবহার দেওয়া আছে এখানে। একটা হলো রেডিও আইসোটোপের ব্যবহার, লাইট অফ হয়ে গেছে, লাইট অফ হয়ে গেছে ভাই, আমার আরেকটা ফোন দিয়ে যান তো, আমার ফোনে 5% চার্জ অফ হয়ে যাবে। রেডিও আইসোটোপের ব্যবহার আছে একটা, আরেকটা আছে তেজস্ক্রিয়তার ব্যবহার। 4টা থেকে 5টা করে ব্যবহার আছে, এই দুটো টানা মুখস্থ করে ফেলবা। তোমার অপশনে আসবে নিচের কোনটা রেডিও আইসোটোপের ব্যবহার বা ব্যবহার নয়, নিচের কোনটা তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয়তার ব্যবহার বা ব্যবহার নয়। আচ্ছা গেল, তেজস্ক্রিয়তার সূত্র আসবে এবার, আমরা তেজস্ক্রিয়তার সূত্র পড়ব। তেজস্ক্রিয়তার সূত্র পড়ব। তেজস্ক্রিয়তার সূত্র বলতে ভুল হবে, তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র বলবো আমরা মেইনলি। ক্ষয় বলতে কি বোঝাচ্ছে বলো? ক্ষয়, ক্ষয় বলতে বোঝাচ্ছে তেজস্ক্রিয়তা নষ্ট হয়ে যাচ্ছে। এটা একটি ইন্টারেস্টিং জিনিস। দেখো, আমার নিউক্লিয়াস কিন্তু একা একাই ভেঙে যাচ্ছে, রাইট? এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, বাট এই যে ভাঙার হারটা, এটা আস্তে আস্তে কমতে থাকে। ঠিক আছে, সাপোজ যে তোমার কাছে তুমি 1 কোটি টাকা পাইলা, তুমি অনেক বড় দানবীর হয়ে গেলা, তুমি মানুষের টাকা বিলায় বেড়াচ্ছ, তুমি যত টাকা দিচ্ছ কি তোমার টাকার পরিমাণ কমতেছে না? ধীরে ধীরে তোমার টাকার পরিমাণ যত কমতেছে, তোমার মানুষের দেওয়ার পরিমাণ কিন্তু কমে যাচ্ছে, দেওয়ার পরিমাণ কিন্তু বাড়বে না। বাড়ে অনেকের ক্ষেত্রে, তাদের কথা আলাদা, তাদের কথা আমরা আসতেছি না, আমরা নর্মাল পিপলের কথায় আসতেছি। তোমার ফার্স্টে 1 কোটি টাকা আছে, তুমি সেইভাবে খরচ করে বেড়াচ্ছ, তোমার কোনো চিন্তা নাই। যখন কমতে কমতে 1 লাখে চলে আসছে, তখন কি হবে? তোমার খরচের পরিমাণ কমে যাবে না? তুমি কি আর আগের মতো সেই শান্তিতে খরচ করতে পারবা না? তেজস্ক্রিয়তার ক্ষেত্রে এই সেম কাহিনী ঘটবে। ঠিক আছে, তেজস্ক্রিয়তার ক্ষেত্রে শুরুতে যখন এর কাছে অনেক নিউক্লিয়াস ছিল, তখন এ ধুমায় ভাঙতে থাকবে। ঠিক আছে, এ ধুমছে, ক্ষয় হইতে থাকবে, বাট এক সময় গিয়ে কি হবে? নিউক্লিয়াসের সংখ্যা কমে যাচ্ছে। ঠিক আছে, তখন এর ক্ষয় মানে ভাঙার পরিমাণ কমে যাবে, অর্থাৎ সময়ের সাথে সাথে যত বেশি ভাঙতেছে তত এর তেজস্ক্রিয়তা কমতেছে। এটাকে বলতেছে তেজস্ক্রিয়তার ক্ষয়। এটা কি আবিষ্কার করছে? অ্যালস্টার আর গাইটেল নামে 2 ভদ্রলোক। অ্যালস্টার, তোমরা যদি ভদ্রলোক বলতে চাও আর কি, অ্যালস্টার আর গাইটেল নামে 2 ভদ্রলোক। ঠিক আছে, তারা হইলো তেজস্ক্রিয়তার ক্ষয় আবিষ্কার করছে। এই যে ক্ষয় আছে, এই ক্ষয়ের 3টা সূত্র আছে, আমরা এক এক করে সূত্রগুলো বলবো। ফার্স্ট যে সূত্র আছে সেটা হলো তেজস্ক্রিয় ক্ষয়ের সরণ সূত্র। সরণ সূত্র, তেজস্ক্রিয় ক্ষয়ের সরণ সূত্র। এটা দিছে 2 বিজ্ঞানী, যাদের নাম হলো সডি আর ফাজান্স। সডি আর ফাজান্স। ঠিক আছে, সডি আর ফাজান্স। আমরা আগেই বলছি, একটা তেজস্ক্রিয়র ক্ষেত্রে সাধারণত কি কি বেরোয়? আলফা কণা বেরোয়, বিটা কণা বেরোয়, গামা কণা বেরোয়। গামা তো কোনো কণা না, এটা একটা রশ্মি মেইনলি, এই জন্য আলফা আর বিটা এইটা যখন বেরোচ্ছে তখন আমার নিউক্লিয়াসে চেঞ্জ আসতেছে। তো একটা আলফা আর একটা বিটা, এই 2টো কণা বেরোচ্ছে। সরণ সূত্রের মধ্যে এই 2টো কণা যখন আমার বের হয়ে যাচ্ছে, তখন কি পরিবর্তন আসতেছে সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। এই জন্য একটা নাম দিছে, একটা সূত্রের নাম দিছে আলফা বি ঘটনের সূত্র, আরেকটার নাম দিছে বিটা বি ঘটনের সূত্র। বি ঘটনের সূত্র। ঠিক আছে, অর্থাৎ আলফা কণা বের হইলে কি চেঞ্জ হবে, বিটা কণা বের হইলে কি চেঞ্জ হবে। আলফা কণা আমরা কি পড়ছিলাম? এটা হিলিয়াম নিউক্লিয়াস ছিল না? এর ইলেকট্রন কিন্তু 0 ছিল, এর ইলেকট্রন কিন্তু আমার 0 ছিল, রাইট? সো ইলেকট্রনে কোনো চেঞ্জ আসবে না, চেঞ্জ আসবে ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা। এটা যখন একটা নিউক্লিয়াস থেকে বেরোয় যাচ্ছে, তখন তার ভর সংখ্যা কমে যাবে। ভর সংখ্যা কমে কত হবে? মানে -4 কমে যাবে, আর এর পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে। ঠিক আছে,
পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে, ভর সংখ্যা 4 কমে যাবে। এইটাই হলো আলফা বিঘটনের সূত্র। আর বিটা কণা যখন বের হচ্ছে, বিটা কণা মেইনলি কি আমরা বলছিলাম ইলেকট্রন। তোমাদের কথা আসতে পারে যে ভাইয়া আপনি তো বললেন যে নিউক্লিয়াসের ভাঙনের ফলে তেজস্ক্রিয়তা সৃষ্টি হচ্ছে, তাহলে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন কিভাবে আসতেছে? মনে আছে আমরা পড়ছিলাম যে নিউট্রন ভাঙে, নিউট্রন ভেঙে কি কি তৈরি হয়, মনে আছে? বলো তো নিউট্রন ভেঙে কি কি তৈরি হয়? নিউট্রন ভেঙে কি কি তৈরি হয়েছিল? একটা নিউট্রন যখন ভাঙছিল তখন আমার একটা প্রোটন তৈরি হয়েছিল আর একটা ইলেকট্রন তৈরি হয়েছিল, ঠিক আছে? তো যখন আমার বিটা রশ্মি বেরোবে তখন নিউট্রনের ভাঙন হবে, একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন তৈরি করবে আর একটা ইলেকট্রন তৈরি করবে। তাইলে আমার ইলেকট্রন প্রোটনের সংখ্যা 1 বেড়ে যাবে, নিউট্রনের সংখ্যা 1 কমে যাবে, ঠিক আছে? প্রোটনের সংখ্যা যদি আমার 1 বেড়ে যায় তাইলে আমার কি হবে? আমার পারমাণবিক সংখ্যা এটা হইল গিয়ে +1 হবে, এটা 1 বেড়ে যাবে। বাট ভর সংখ্যার কি কোনো পরিবর্তন আসবে বলো তো? ভর সংখ্যা কি কোনো পরিবর্তন আসবে? হাসান শহীদ প্রোটন প্লাস ইলেকট্রন, সাবাস ভাইয়া। আচ্ছা, ভর সংখ্যার কি কোনো পরিবর্তন আসবে? ভর সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন আসবে না, ভর সংখ্যার পরিবর্তন 0। কেন 0? কারণ পারমাণবিক সংখ্যা 1 বেড়ে গেছে আর নিউট্রন সংখ্যা 1 কমে গেছে। ভর সংখ্যা সমান সমান কি? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা না? আমার নিউট্রন সংখ্যা 1 কমে গেলেও প্রোটন সংখ্যা কিন্তু 1 বেড়ে গেছে, এই জন্য আমার ভর সংখ্যার কোনো পরিবর্তন নাই, শুধু পারমাণবিক সংখ্যা 1 চেঞ্জ হবে, ঠিক আছে? এইটাই হলো গিয়ে আমার তেজস্ক্রিয়তার সরণ সূত্র, ঠিক আছে? আচ্ছা, কোনো চেঞ্জ আসবে না। আচ্ছা, এটাকেই বলতেছি আমরা সরণ সূত্র। দেন নেক্সট যেই সূত্র আছে এটা আরো সহজ সূত্র, এটাকে বলা হচ্ছে সংরক্ষণ সূত্র। সংরক্ষণ মানে কি? মানে কোনো কিছু চেঞ্জ আসবে না, কোনো ভর সংখ্যা। একটা হলো ভর সংখ্যার সংরক্ষণ, আরেকটা পারমাণবিক সংখ্যার সংরক্ষণ। পারমাণবিক সংখ্যার সংরক্ষণ, ঠিক আছে? তাইলে তেজস্ক্রিয়তার ক্ষয়ের ক্ষেত্রে ভর সংখ্যা সংরক্ষিত হবে আর পারমাণবিক সংখ্যা সংরক্ষিত হবে। ওই যে আমরা যখন একটা হিলিয়াম বের করে দিছিলাম তখন কি আমার নতুন কোনো নিউট্রন, প্রোটন বা ইলেকট্রন সৃষ্টি হয়েছিল? নতুন কিন্তু কিছু সৃষ্টি হয় নাই। এইগুলো যোগ যখন আমরা করছিলাম তখন কিন্তু আমরা সেম আবার আগেরটাই পাইছিলাম, অর্থাৎ আমার ভর সংখ্যার কোনো মানে নতুন কিছু আসতেছে না আবার, আর পারমাণবিক সংখ্যাও নতুন কিছু আসতেছে না। আমার দুইটা যখন আমি যোগ করতেছি তখন আবার সেম আগেরটাই আসতেছে, অর্থাৎ আমার ক্যালকুলেশনে কোনো চেঞ্জ আসতেছে না। এই জন্য এটাকে বলা হয়েছে সংরক্ষণ সূত্র, ঠিক আছে? এইটা খুবই আনইম্পর্টেন্ট, এটা নিয়ে অত কিছু করার নাই। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো তেজস্ক্রিয়তার অবক্ষয় সূত্র। তেজস্ক্রিয়তার সূচকীয় সূত্র বা অবক্ষয় সূত্র। সূচকীয়, এটা একটু ভালো করে দেখো, ঠিক আছে? এটা এই অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট সূত্র, সূচকীয় সূত্র। এটাই বলতেছে কোনো পরমাণুর নিউক্লিয়াস যখন ভাঙতেছে তখন একটা পরমাণুর ভাঙনের মানে সম্ভাব্যতা, মানে ভাঙন হবে কি না, অর্থাৎ ক্ষয়ের বা অবক্ষয়ের যে সম্ভাবনা সেইটা হইল অবক্ষয়ের সম্ভাবনা বা হার বলা যায়। ক্ষয়ের হার এটা হবে সমানুপাতিক টু কতগুলো অক্ষত পরমাণু আছে আমার, অক্ষত পরমাণু। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে পরমাণুর ক্ষয়ের হার ওই সময়ে তোমার ওই পরমাণুতে অবস্থিত অক্ষত পরমাণুগুলোর সমানুপাতিক। মানে ওই যে উদাহরণটা বললাম আবার সেইটা, তোমার অক্ষত পরমাণু যত বেশি থাকবে তত তোমার ক্ষয়ের পরিমাণ বেশি হবে, রাইট? আর যত অক্ষত পরমাণুর সংখ্যা কমে যাবে ক্ষয়ের হার তত কমে যাবে। যেমন বলছিলাম তোমার কাছে যখন অনেক টাকা থাকে তখন সেটা খরচ করার সম্ভাবনা তোমার বেশি, বাট যখন তোমার টাকা কমে যাচ্ছে তখন তোমার সম্ভাবনা কমে যাচ্ছে খরচ করার। এইখানেও ঠিক সেম, ক্ষয়ের হার সমানুপাতিক অক্ষত পরমাণু। ক্ষয়ের হার কেমনে বের করে? সাপোজ যে তোমার কাছে একটা নির্দিষ্ট টাইমে n সংখ্যক পরমাণু আছে, n সংখ্যক অক্ষত পরমাণু আছে, তো ক্ষয়ের হার হইল এই n এ যতটা চেঞ্জ আসবে, চেঞ্জ আমরা কি দ্বারা প্রকাশ করি? dn দ্বারা। আর সময়ে কতটুকু সময়ে, সেই সময়ের পরিবর্তনটা আমরা প্রকাশ করতেছি dt দ্বারা। তাহলে একক সময়ে ক্ষয়ের সম্ভাবনা পেয়ে গেছি আমরা। এটা সমানুপাতিক, যেহেতু ভাঙনের সম্ভাবনা, ভাঙন মানে হইলো মাইনাস, এই জন্য আগে একটা মাইনাস আসবে, ঠিক আছে? এইটা হইলো আমার সমীকরণ।
আর এইটা যদি আমি সমান সমানে আনতে চাই dn/dt, তখন সমান সমান হইল ল্যামডা ইন্টু n, ল্যামডা ইন্টু n। এখানে ল্যামডা তাইলে একটা ধ্রুবক চলে আসছে, দেখছো? এই ধ্রুবকটাকে বলা হয় অবক্ষয় ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক, অবক্ষয় ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক। এই ক্ষয় ধ্রুবকটা কি, এটার সংজ্ঞা আমরা এইখান থেকেই আসতে পারি। কেমনে? সাপোজ তোমার কাছে এখন একটাই পরমাণু আছে, একটাই অক্ষত পরমাণু আছে, তার মানে n এর মান কত? 1। n এর মান যদি 1 হয় তাহলে আমি কি লিখতে পারি? dn/dt সমান সমান কত লিখতে পারি? গামা লিখতে পারি, মানে ল্যামডা লিখতে পারি, সরি। যেহেতু আমি n এর মান 1 বসাইছি, n এর মান 1 বসাইছি, ঠিক আছে? গামা ইন্টু 1 ছিল, বা সমান সমান, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমি নিয়ে আসছি মাইনাস dn/dt সমান সমান ল্যামডা। অর্থাৎ তোমার কাছে যদি একটা পরমাণু থাকে, তখন ওই একটা পরমাণুর ভাঙনের সম্ভাবনা কতটুকু, সেইটাই হলো তোমার অবক্ষয় ধ্রুবক, ঠিক আছে? অবক্ষয় ধ্রুবকের তোমার যে একক হইল গিয়ে পার সেকেন্ড, ঠিক আছে? বা পার ডে বা পার ইয়ার, অর্থাৎ সময়ের এককের উল্টা, ইনভার্স, ঠিক আছে? অবক্ষয় ধ্রুবকের এককটা অবশ্যই অবশ্যই মনে রাখবা। আচ্ছা, কিছু বুঝতে না পারলে বইলো। অবক্ষয় ধ্রুবক গেল। আচ্ছা, এই অবক্ষয় ধ্রুবকের আমরা যদি একটা লেখ বের করি, মানে তুমি খেয়াল করছো যখন আমি বলছি যে অক্ষত পরমাণুর সাথে সমানুপাতিক, তার মানে তোমার কাছে যখন শুরুতে ছিল তখন একভাবে ক্ষয় হচ্ছিল অনেক বেশি পরিমাণে, তারপর যখন ধীরে ধীরে কমতেছে তখন তোমার ভাঙনের পরিমাণও কমে যাচ্ছে। এইভাবে করতে করতে তোমার তোমার কাছে পুরো যেই মৌলটা আছে তেজস্ক্রিয় মৌল, ওইটা ভাঙতে কিন্তু তোমার অসীম সময় লাগবে। কারণ তোমার অক্ষত পরমাণুর পরিমাণ যত কমবে তত সময়ের পরিমাণ বেড়ে যাবে, ভাঙনের সম্ভাবনা তত বেড়ে যাবে, মানে কমে যাবে, সরি। তাইলে সময়টা কিন্তু বেশি লাগতেছে, সময়টা কিন্তু অসীম। তাহলে এই কথাটা মনে রাখবা যে কোনো তেজস্ক্রিয় মৌল ভাঙতে অসীম সময় লাগে, অসীম সময় লাগে। অর্থাৎ পুরোপুরি কখন ভেঙে যাচ্ছে এটা কেউ বলতে পারে না, এটা একটা অসীম সময় লাগতেছে, ঠিক আছে? আনলিমিটেড। বাট তারপরেও আমরা যে তেজস্ক্রিয়তার একটা মাপবো আমরা, যে এটা কতটুকু সময় কতটুকু ভাঙে যাচ্ছে, এটা তো আমাদের মাপা লাগবে। এটা মাপার জন্য আমরা দুইটা রাশি নিয়ে আসছি, একটা হলো অর্ধায়ু, আরেকটা হইল গিয়া গড় আয়ু, ঠিক আছে? অর্ধায়ু, গড় আয়ু। অর্ধায়ু মানে কি? অর্ধেক পরিমাণ, অর্ধ কথাটা শুনেই বোঝা যাচ্ছে। অর্থাৎ তোমার অর্ধেক পরিমাণ পরমাণু ভেঙে যেতে যে সময় লাগতেছে সেটাই আমার অর্ধায়ু, ঠিক আছে? এটাকে আমরা প্রকাশ করতেছি হইল গিয়ে তোমার টি দ্বারা, ঠিক আছে? টি দ্বারা, ঠিক আছে? অর্ধায়ু, অর্ধেক পরিমাণ ভাঙতে কত সময় লাগতেছে, এটা হইল এই সমীকরণটা অবশ্যই অবশ্যই মুখস্থ রাখবা, 0.063/λ, ঠিক আছে? সরি 693, ওটা লিখছি 0.693/λ, ঠিক আছে? টি ইকুয়াল টু 0.693/λ। তাইলে আমারে বলো, টি আর ল্যামডার মধ্যে, ল্যামডা তো আমার অবক্ষয় ধ্রুবক, তাইলে আমার অর্ধায়ু আর অবক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক কেমন? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? খুবই ইজি কোশ্চেন, বলো। এটা কিন্তু অবশ্যই ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? টি সমানুপাতিক 1/λ, ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? তাইলে অবক্ষয় ধ্রুবক যত বেশি হবে আমার অর্ধায়ু তত কম হবে, ঠিক আছে? দেখো, অর্ধায়ুটার আমার আরেকটা সিগনিফিকেন্স আছে। প্রত্যেকটা তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে অর্ধায়ু হইল কি ইউনিক, অর্থাৎ প্রত্যেকটা নিজস্ব বৈশিষ্ট্য। প্রত্যেকটা তেজস্ক্রিয় ক্ষেত্রে এটা নিজস্ব বৈশিষ্ট্য, দুইটার সেম হচ্ছে না, ঠিক আছে? আবার এটা কখনো চেঞ্জ হচ্ছে না। তুমি তেজস্ক্রিয় মৌলের ভৌত অবস্থা চেঞ্জ করে ফেলো, তাকে গ্যাসীয় থেকে কঠিনে নিয়ে যাও, কঠিন থেকে তরলে নিয়ে যাও, বাট এই অর্ধায়ু কখনোই চেঞ্জ হবে না, তার নিজস্ব বৈশিষ্ট্য সবসময় সেম থাকবে, ঠিক আছে? এই জন্য অর্ধায়ুকে বলা হচ্ছে মৌলের নিজস্ব বৈশিষ্ট্য, ঠিক আছে? আর গড়ায়ু যেটা আছে, আমরা অর্ধায়ু বের করছি যে অর্ধেক মৌল ভাঙতে কত সময় লাগবে। গড়ায়ু হইলো আমরা যদি প্রত্যেক মৌল বা প্রত্যেক পরমাণুর ভাঙনের সময় যোগ করে তাকে গড় করি, তাইলে যেটা আসবে সেটা গড়ায়ু। গড়ায়ু এইভাবে প্রকাশ করা হয়। এইটা হইল গিয়ে ডাইরেক্ট অবক্ষয় ধ্রুবকের সাথে
সমান সমান 1 বাই অবক্ষয় ধ্রুবক, অথবা এটা হইল গিয়া টি বাই 0.693। ঠিক আছে, তাইলে অর্ধায়ু মানে গড় আয়ু আর অর্ধায়ুর সম্পর্ক কেমন? গড় আয়ু আর অর্ধায়ুর সম্পর্ক কেমন? সমানুপাতিক কিন্তু। ঠিক আছে, তাহলে অর্ধায়ু যত বেশি গড় আয়ু তত বেশি, অর্ধায়ু যত কম গড় আয়ু তত কম। আহসান হাবিব ভাই, সাউন্ড ইকো হচ্ছে। আচ্ছা, আর মনে হয় আমি তাহলে একটু আস্তে বলতেছি, তাহলে আর সাউন্ড ইকো হবে না। আরেকটা সহজ কনসেপ্ট আছে, সেটা হলো সক্রিয়তা, অর্থাৎ তোমার কত বেশি পরিমাণ ভেঙে যাচ্ছে সেটা দ্বারা সক্রিয়তা বুঝতেছি। একটা পরমাণু যদি অনেক বেশি পরিমাণে ভাঙে তাইলে আমার কি আছে, অবশ্যই সেখানে সক্রিয়তা বেশি, আর কম পরিমাণে ভাঙলে সক্রিয়তা কম। ঠিক আছে, গেল। আচ্ছা, তোমরা অধ্যায়ু করবা, কিছু কিছু পরমাণুর অধ্যায়ু করবা, এটা লিখে রাখো। ইউরেনিয়ামের অধ্যায়ু, ইউরেনিয়াম অধ্যায়ু 450 কোটি বছর, কোটি বছর। রেডন 4 দিন, অনলি 4 দিন। রেডিয়াম 1622 বছর। ঠিক আছে, আর থোরিয়াম 24 দিন, থোরিয়াম 24 দিন। এটা একটু মনে রাখার চেষ্টা করবা, অধ্যায়গুলো কতদিন কতদিন। ঠিক আছে, গেল। ব্যস্তানুপাতিক। আচ্ছা, এবার আমরা দুইটা কনসেপ্ট আলোচনা করি, সেটা হলো ভর ত্রুটি আর বন্ধন শক্তি। ভর ত্রুটি আর হইল বন্ধন শক্তি। খুবই ইজি কনসেপ্ট এই দুটা। ভর ত্রুটি, একটা নিউক্লিয়াস সাধারণত কি কি নিয়ে গঠিত হয়? নিউট্রন আর প্রোটন। তাইলে একটা নিউক্লিয়াসের ভর, আমার নিউক্লিয়াসের ভর সংক্ষেপে লিখতেছি, নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের ভর কিসের কিসের সমান হওয়া উচিত? একটা নিউট্রনের ভর আর একটা প্রোটনের, মানে যতগুলো নিউট্রন আছে ততগুলো নিউট্রনের ভর আর প্রোটনের ভরের সমান হওয়া উচিত। প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর হওয়া উচিত কিনা? উচিত তো, বাট নর্মালি এটা হয় না। নিউক্লিয়াসের ভর প্রোটনের ভর আর নিউট্রনের ভর যোগ করলে যা হয় তার থেকে কম হয়। ঠিক আছে, তাইলে এই যে আমার ভরে একটা অসামঞ্জস্যতা আসতেছে না, ভরে একটা ত্রুটি আসতেছে না, এটাকেই বলা হয় ভর ত্রুটি, যেটা ডেল এম দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ডেল এম দ্বারা প্রকাশ করা হয়। এখন তাইলে কথা হইলো, আমার যে এইটুকু ভরে যে পার্থক্য আসতেছে, এই ভরটুকু কোথায় গেছে? এই ভরটুকু আমার মূলত বন্ধনটা তৈরিতে গেছে। ঠিক আছে, সেই বন্ধন তৈরিতে যতটুকু শক্তি লাগছে সেটাকে আমরা বলছি বন্ধন শক্তি, যেটাকে বন্ডিং এনার্জি বা বিই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বন্ধন শক্তি কতটুকু হবে? যতটুকু ভর ত্রুটি হয়েছে ততটুকুই। কারণ আমার ভর ত্রুটি যতটুকু হয়েছে, ভর ত্রুটিটা দেখা দিছে কেন? বন্ধনটা গঠনের জন্য। যেমন সাপোজ ডিউটেরিয়ামের ক্ষেত্রে ডিউটেরিয়ামের ভর ত্রুটি ডেল এম আসে তোমার 2.23 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, 2.23 মেগা ইলেকট্রন ভোল্ট। এই যে 2.23 মেগা ইলেকট্রন ভোল্ট, এটা ডিউটেরিয়ামের বন্ধন গঠনের জন্য গেছে। এই জন্য এটার ভর বন্ধন শক্তি যেটা আছে সেটাও সেম, এটার বন্ধন শক্তিও 2.23 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে যেটুকু ভর ত্রুটি হয়েছে সেটা মূলত আমার বন্ধন গঠনের জন্য লাগছে। ডিউটেরিয়ামের ভর ত্রুটিটা তোমরা মুখস্থ করবা। আচ্ছা, তোমরা বলতে পারো 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান কত জুল? কমেন্ট করো তো, 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান কত জুল? 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান কত জুল? পারছো?
1 ইলেকট্রন ভোল্ট সমান সমান হইল 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা জেনে রাখো একটু। আচ্ছা, কিছু সহজ কনসেপ্ট একটু জানি আমরা। আইসোটোপ, আইসোবার, এগুলো তোমরা জানো, এগুলো নিয়ে আমি বেশি কথা বলবো না। আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোমার। ঠিক আছে, আর একটা জিনিস শিখবো, সেটা হলো নিউক্লিয়াইড। নিউক্লাইড, ঠিক আছে। আইসোটোপ কি, টোন কি, বার কি, মার কি, দেখো এগুলো সব সংক্ষেপে বোঝা যায়। এর লাস্টে প আছে, তার মানে যাদের পারমাণবিক সংখ্যা সেম, পারমাণবিক সংখ্যা সেম বাট নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, সরি পারমাণবিক সংখ্যা সেম বাট নিউট্রন সংখ্যা ভিন্ন, তারা হইলো আইসোটোপ। আইসোটোন লাস্টে ন আছে, এটা দ্বারা বোঝাচ্ছে নিউট্রন সংখ্যা সেম বাট আর সব কিছু আলাদা, সেটা আইসোটোন। বার, বারটাকে অনেকটা চেঞ্জ করে আমরা ভর বলতে পারি না, দেখো, তাইলে এদের ভর সংখ্যা সেম বাট বাকি সব কিছু আলাদা। আইসোমার, আইসোমারের ক্ষেত্রে এদের সবই সেম কিন্তু এদের অভ্যন্তরীণ গঠন আলাদা, অভ্যন্তরীণ গঠন আলাদা। এই তিনটার ক্ষেত্রে কিন্তু এই তিনটা সেম ছিল, ঠিক আছে, বাট এদের এইটার ক্ষেত্রে অভ্যন্তরীণ গঠন এদের আলাদা হয়ে গেছে, আর সব কিছু সেম। এটা তোমরা পারবা। নিউক্লাইড। আচ্ছা, তাইলে আবার একটা বলো তোমরা, যেহেতু এটা তোমরা পারবা। সাপোজ যে তোমার ক্যালসিয়াম আর পটাশিয়াম, এটা কি বলো? এটা কি? আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোমার, কি হবে? কমেন্ট করো। ততক্ষণ আমরা নিউক্লাইড শুনি, ঠিক আছে। নিউক্লাইড কি? নিউক্লাইড হইল গিয়ে যে সকল নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা সেম, তাদেরকে বলা হবে নিউক্লাইড। যে সকল নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ইলেকট্রন সংখ্যা, সরি ইলেকট্রন সংখ্যা বলছি, নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা সেম, তাদেরকে আমরা নিউক্লিয়াইড বা একই প্রজাতির নিউক্লিয়াস বলতেছি, ঠিক আছে। এটার মধ্যে কোনো কিছুই নাই উদাই। আচ্ছা, এটা লিখছো, এটা কি? আইসোটোন। সাবাস হাসান শহীদ, সাবাস। তো অনেক কিছু পারো। আচ্ছা, আইসোটোন গেল। এবার আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো, আচ্ছা বন্ধন শক্তি। বন্ধন শক্তির মধ্যে একটা জিনিস বাদ গেছে। বন্ধন শক্তি বা বন্ড এনার্জি যেটা ছিল, এটা শুধুমাত্র ভর সংখ্যার উপর নির্ভর করে, শুধুমাত্র ভর সংখ্যার উপর নির্ভর করে, আর কোনো কিছুর উপর এটা নির্ভর করে না, ঠিক আছে। সাধারণত দেখা যায় 50-এর উপরে যাদের ভর সংখ্যা আর 80-র নিচে যাদের ভর সংখ্যা, তাদের বন্ধন শক্তি বেশি। এখন বন্ধন শক্তি বেশি মানে কি? বন্ধন শক্তি বেশি হইলে আমার সুবিধা কি? বন্ধন শক্তি যত বেশি হবে তত আমার স্থায়িত্ব বেশি হবে। পরমাণুর বা নিউক্লিয়াসের স্থায়িত্ব যেটা আছে, এটা শুধুমাত্র বন্ধন শক্তির উপর নির্ভর করে, ঠিক আছে। এটা নর্মালি বোঝা যায়। তুমি একটা জিনিস অনেক ইফোর্ট দিয়ে করলা, সেটা তোমার কাছে যত সহজে নেওয়া যাবে, তুমি কোনো ইফোর্ট না দিয়ে একটা করলা, সেটা তোমার কাছ দিয়ে আরো বেশি সহজে নেওয়া যাবে, ঠিক আছে। যেটাই তুমি শক্তি বেশি ব্যয় করতেছো, সেটা তোমার কাছ দিয়ে সহজে নেওয়া যাবে না। এই ক্ষেত্রেও তাই, যার বন্ধন শক্তি বেশি, যে বন্ধন তৈরিতে বেশি কষ্ট করছে, তার স্থায়িত্ব হবে বেশি, ঠিক আছে। তাইলে বন্ধন শক্তি যত বেশি হবে, স্থায়িত্ব তত বেশি হবে, ঠিক আছে। উদাহরণস্বরূপ এইটার মধ্যে বলা যায় লোহা। লোহা একটা স্থায়ী নিউক্লিয়াসগুলোর মধ্যে অন্যতম। লোহার কথাটা একটু এক্সট্রা ভাবে মনে রাখো, যেহেতু বইতে লোহার লেখা আছে। আচ্ছা, এর মধ্যে লাস্ট জিনিস পড়বো আমরা এখন, লাস্ট, সেটা হলো নিউক্লিয় বিক্রিয়া। নিউক্লিয় বিক্রিয়া। নিউক্লিয় বিক্রিয়া বলতে কি বোঝায়?
নিউক্লিয় বিক্রিয়া বলতে বোঝায় নিউক্লিয়াসের চেঞ্জ। যদি আমরা নিউক্লিয়াসের মধ্যে কোনো চেঞ্জ আনতে পারি তাইলে যে বিক্রিয়াটা হচ্ছে সেটাকে বলবো নিউক্লিয় বিক্রিয়া। অর্থাৎ নিউক্লিয় বিক্রিয়া একটা নিউক্লিয়াস থেকে ভিন্ন ধরনের দুইটা নিউক্লিয়াস তৈরি হবে, নিউক্লিয়াসে চেঞ্জ আসলে সেটাকে বলবো নিউক্লিয় বিক্রিয়া। নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে যেটা মনে রাখা হবে সেটা হলো এটায় 7টা জিনিস সংরক্ষিত থাকে, অর্থাৎ 7টা জিনিসের কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, এটা একটা সংক্ষিপ্ত থিওরি দিয়ে মনে রাখা যায়। কোন তরি আসে রোজ 7 ভরি সোনা নিয়ে, একটু বড় তো একবার একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবো বা এখন আমার সাথে সাথে মনে করে ফেলো। কোন তরি আসে রোজ 7 ভরি সোনা নিয়ে, 7 ভরি সোনা নিয়ে। কোন তরি আসে রোজ 7 ভরি সোনা নিয়ে। কোন মানে হইল গিয়ে কি, কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ। তরি মানে হইল গিয়ে তোমার তড়িৎ আধান। তড়িৎ আধান। আসে মানে হইল আইসোটোপিক স্পিন। এটা বই থেকে দেখে দেখে তোমরা লিখে নিও, তোমরা খালি শর্ট টেকনিক যেটা আছে সেটা একটু তুলে ফেলো। আইসোটোপিক স্পিন। রোজ মানে হলো রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ। আচ্ছা, 7 ভরি সোনা নিয়ে, ঠিক আছে, 7 ভরি একসাথে আসবে, এটা হলো সামগ্রিক ভর শক্তি। সামগ্রিক ভর শক্তি। সোনা নিয়ে, এখানে একটা হলো সমতা, আরেকটা হলো নিয়েতে হলো নিউট্রন সংখ্যা, সরি নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা। তাহলে এই 7টা জিনিসই মনে রাখবা, কারণ অপশনে যে কোনো একটা চেঞ্জ করে দিতে পারে। এই জন্য এই 7টা জিনিস একটু খেয়াল রাখবা যে এই 7টা জিনিসে কি কি, এই 7টা জিনিস কখনো চেঞ্জ হবে না। এই 7টা জিনিস নিউক্লিয় বিক্রিয়ায় সংরক্ষিত থাকবে। এবার যে নিউক্লিয় বিক্রিয়া কয় ধরনের আছে বলো, এটা তোমরা কেমিস্ট্রিতে অনেকবার পড়ছো। নিউক্লিয় বিক্রিয়া কয় ধরনের আছে? নিউক্লিয় বিক্রিয়া আছে 2 ধরনের, ঠিক আছে, নিউক্লিয় ফিশন আর ফিউশন। ফিউশন আর ফিশন, ডিটেলস বলার কিছু নাই, তোমরা জানো। ফিউশন মানে কি, দুইটা জিনিস যুক্ত হয়। তাহলে যদি দুইটা নিউক্লিয়াস একত্রে যুক্ত হয়ে বড় কোনো নিউক্লিয়াস তৈরি হয় তখন তাকে বলবে নিউক্লিয় ফিশন। ফিউশনে কি হয়, ফিউশনে হইলো আমার অতি উচ্চ তাপমাত্রা দরকার হয়, যেমন কত, সাধারণত এটা 10⁸ ডিগ্রি সেলসিয়াস। মানে চিন্তা করে দেখো কত বেশি, চিন্তাও করতে পারবো না এত বেশি। 10⁸ ডিগ্রি সেলসিয়াসে ফিউশন বিক্রিয়াটা হয়। যেহেতু এটা এত বেশি বিক্রিয়া হচ্ছে এই জন্য একে বলা হয় তাপ গতীয় বিক্রিয়া। ঠিক আছে, অথবা এই বিক্রিয়া যেহেতু দুইটা জিনিস যুক্ত হচ্ছে এই জন্য একে বলা হয় সংযোজন বিক্রিয়া, নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া। নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া। নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া। এই বিক্রিয়ার উদাহরণ কি কি যেটা তোমাদের মাস্ট লাগবে, অবশ্যই এতদিনে পড়ে আসছো তোমরা, সেই দুইটা জিনিস হইলো সূর্য আর হইল হাইড্রোজেন বোমা। হাইড্রোজেন বোমা, ঠিক আছে। এই দুটোর ক্ষেত্রে আমার কি বিক্রিয়া হয়, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হয়। ঠিক আছে, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া সাধারণত একটা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় তোমার শক্তি উৎপন্ন হয় যত, সেটা হইল গিয়ে 17.6 মেগা ইলেকট্রন ভোল্ট। 17.6 মেগা ইলেকট্রন ভোল্ট। বাট সূর্যের মধ্যে একটা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় যে শক্তি উৎপন্ন হয় সেটা হলো 26.5 মেগা ইলেকট্রন ভোল্ট। এই দুইটা জিনিস একটু খেয়াল রাখবা। একটা ফিউশন বিক্রিয়া তৈরি হয় 17.6 মেগা ইলেকট্রন ভোল্ট, আর সূর্যের ক্ষেত্রে আরেকটু বেশি। আচ্ছা, তাইলে ফিউশন বিক্রিয়ার কথা শেষ, এবার ফিশন বিক্রিয়া। ফিশন বিক্রিয়া। ফিশন বিক্রিয়ায় কি হয়, ফিশন বিক্রিয়ায় আমার একটা ভারী নিউক্লিয়াস ভেঙে হালকা হালকা নিউক্লিয়াস তৈরি হচ্ছে, রাইট। তো এইটার ক্ষেত্রে আবার অনেক বেশি শক্তি উৎপন্ন হয়। আগেরটার ক্ষেত্রে 17.6
তৈরি হয়েছিল, রাইট? মেগা ইলেকট্রন ভোল্ট। এইটার ক্ষেত্রে 200 মেগা ইলেকট্রন ভোল্ট তৈরি হয়। এটা অবশ্যই মনে রাখবা, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় কতটুকু শক্তি উৎপন্ন হয়, 200 মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? দেন এইটার উদাহরণ কি, এটা কোথায় কোথায় লাগে? 1 নম্বরে এটা লাগে পারমাণবিক চুল্লিতে। পারমাণবিক চুল্লিতে বাংলাদেশও প্ল্যান করতেছে পারমাণবিক চুল্লি তৈরি, ঠিক আছে? পারমাণবিক চুল্লিতে লাগবে, আর পারমাণবিক বোমার ক্ষেত্রে লাগবে। পারমাণবিক বোমা, দেখো দুইটা জিনিস কিন্তু ভিন্ন ভিন্ন। হাইড্রোজেন বোমার ক্ষেত্রে আমরা পড়ছিলাম এটা ফিউশন বিক্রিয়া, আর পারমাণবিক বোমার ক্ষেত্রে এটা ফিশন বিক্রিয়া, ঠিক আছে? এইটুকু অংশ মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখবা যে এইটা হলো সাধারণত নিউট্রনের আঘাত দ্বারা করা হয়, এবং প্রত্যেকটা বিক্রিয়ার সাথে সাথে আবার নতুন নিউট্রন তৈরি হয়। সাধারণত গড়ে একটা বিক্রিয়া 2.5টি নিউট্রন তৈরি হচ্ছে, ঠিক আছে? নিউট্রন তৈরি হচ্ছে। আচ্ছা, আর এই ফিশন বিক্রিয়া ফার্স্ট কে করছিল, তার নাম হলো ফার্মি, বিজ্ঞানী ফার্মি। আর তাকে হেল্প করছিল আরো 2-3 জন, তাদের নাম দরকার নেই, অটো হান, স্ট্রাসম্যান, এইগুলা, ঠিক আছে? এটা বই থেকে একটু দেখে নিবা। আচ্ছা, এখন পারমাণবিক চুল্লিতে মেইনলি কি ইউজ করা হয়? ইউরেনিয়াম ইউজ করা হয়। এখন ইউরেনিয়ামের 2টা ভ্যারিয়েন্ট আছে, একটা হইল গিয়ে 235, আরেকটা হলো ইউরেনিয়াম 238। সাধারণত আমার পারমাণবিক চুল্লিতে আমরা ইউজ করি ইউরেনিয়াম 235, ঠিক আছে? বাট পরিবেশে এইটার অনুপাত অনেক কম, এটা সাধারণত 1:142 অনুপাতে থাকে, অর্থাৎ এইটার পরিমাণ 142 হইলে এটার পরিমাণ মাত্র 1। তো আমার কৃত্রিম উপায় এটা বাদ দেওয়া হয়, বাদ দিয়ে এইটাকে সমৃদ্ধ করা হয়, ঠিক আছে? পারমাণবিক চুল্লিতে। আর এটা যেহেতু একটা চেন বিক্রিয়া, সেহেতু এটা নিয়ন্ত্রণ করা লাগে। এটা নিয়ন্ত্রণ করার জন্য আমরা একটা জিনিস ইউজ করি, ঠিক আছে? তাকে বলা হয় হইল গিয়ে আমার নিয়ন্ত্রক দণ্ড। এখানে আমরা সাধারণত ইউজ করি নিয়ন্ত্রক দণ্ড হিসেবে ক্যাডমিয়াম আর বোরন, ঠিক আছে? আর সেম পারমাণবিক চুল্লিতে আবার আরেকটা জিনিস ইউজ করা হয়, তাকে বলা হয় মডারেটর। যেমন গ্রুপগুলোতে কি হয়, ফেসবুক গ্রুপগুলোতে কি হয়, মডারেটর থাকে না? তেমনি এর বিক্রিয়াগুলো হালকা মডারেট করার জন্য আমার থাকে মডারেটর। পারমাণবিক চুল্লিতে মডারেটর থাকে। মডারেটর হিসেবে সাধারণত ভারী পানি ইউজ করা হয়। ভারী পানি, বলো তো ভারী পানি কোনটা? বলো, কমেন্ট করে বলো তো ভারী পানি কোনটাকে বলা হয়, ভারী পানি কেন বলা হয় বা কোনটাকে বলা হয়? ভারী পানি হইল গিয়া ডিউটেরিয়াম। এটা হাইড্রোজেনের একটা আইসোটোপ, ঠিক আছে? ডিউটেরিয়াম। ভারী পানি ইউজ করা হচ্ছে, অথবা মাঝে মাঝে গ্রাফাইটও ইউজ করা হয়। তো এই দুটো জিনিস এইখান দিয়ে মনে রাখলেই হচ্ছে, ঠিক আছে? তাহলে এই অধ্যায় কিন্তু এই পর্যন্তই, ঠিক আছে? আজকে আমরা যেই ওই যে শুরুতে আমরা 2-3টা ইকুয়েশন দিছিলাম না, বেগ, তারপরে শক্তি, ওইগুলোর একটা ম্যাথ কিন্তু আজকে কুইজ হিসেবে দিব, ওইটা তোমরা অ্যান্সার দিবা, ঠিক আছে? দেখবো তোমরা অনেকে বুঝছো কিনা ওইটা, এই জন্য ওইটা কুইজ হিসেবে দেবো, ওইটা তোমরা সলভ করবা বাসায়, ঠিক আছে? তো আজকের ক্লাস এইখানেই। যারা ক্লাস করছো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।